জুম থেকে আসছে যে শুনতে পাচ্ছেন। হ্যাঁ, তাহলে আমরা শুরু করতে পারি। ওকে, ধন্যবাদ ভাইয়া। তো 9টা যেহেতু পার হয়ে গেছে, আমাদের ক্লাসটা 9টা শুরু করার কথা ছিল। অলরেডি বেশ কয়েকটা ফ্রি ক্লাস হয়ে গেছে। তো আশা করি আমাদের স্টুডেন্ট যারা আছেন তারা আমাদের কোর্স সম্বন্ধে একটা ভালো ধারণা পেয়ে গেছেন। তো আজকে আমি বেশি কথা না বাড়াই, আস্তে আস্তে আমরা যখন সামনে ক্লাস নিবো আরো বিভিন্ন আচ্ছা, টাইপের ওনারা টপিক। আমি একটু ফাঁকে বলে নিই যে ওনারা আসলে ম্যাথ ক্লাস নিয়ে খুবই মানে ফার্স্টেশন দেখলাম মানে গ্রুপে। আচ্ছা আচ্ছা। তো ওইটা ক্লিয়ার করার জন্য আমি চেষ্টা করছি যে বেসিক ম্যাথের রাইটার যে খায়রুল ভাই, খায়রুল ভাইকে হ্যাঁ। আমি যুক্ত করেছি। হ্যাঁ, খায়রুল ভাই বলছে, "আচ্ছা, ঠিক আছে, আমার আহ, যথাসাধ্য সম্ভব আমি চেষ্টা করব।" এরপর আমাদের ম্যাথের ভালো পারে মানিক, ভালো পারে, আপনিও ম্যাথের কি যেন বলে বস। হ্যাঁ, তা আমরা আরো একজনের সাথেও কথা বলছি, যদি কোনোভাবে কেউ ফল করে যেন আরেকজন নিয়ে নেয়, মানে আমরা কোর্সকে থামায় রাখবো না। দেখা গেলো আজকে একজন হইলো, তো ব্যাকআপ হিসেবে আরেকজন থাকবে, হুম। এরকম আর কি। এই ব্যাকআপ ব্যাকআপ রাখা যায়, আবার এমন করা যায় যে আমরা ম্যাথ কোন একটা সাবজেক্টকেই কয়েকটা পার্টে ভাগ করে ফেললাম, এক একজন পার্টে একটা নিয়ে ফেললো। এমনও করা যেতে পারে। জেসে আমি কম্পিউটারের একটা পার্ট নিচ্ছি, আরেকজন আরেকটা পার্ট নিচ্ছে। আবার আমি ম্যাথের একটা ছোট একটা পোর্শন নিচ্ছি, আবার আরেকজন একটা পোর্শন নিচ্ছি, এইভাবে করা যেতে পারে। হ্যাঁ, যে যে হ্যাঁ যে- মানে হ্যাঁ যেই চ্যাপ্টারে আসলে কি ম্যাথের কিন্তু সবাই সব চ্যাপ্টারে এক্সপার্ট না। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। সবাই সব চ্যাপ্টারে এক্সপার্ট না। একজন পারমিনেশন কম্পিটিশন ভালো বোঝাচ্ছে, আরেকজন গিয়ে দেখে গেছে যে সে আহ, সূচক লগারিদম খুব ভালো হ্যাঁ বোঝে। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তো ওই রকম স্ট্র্যাটেজি ফলো করার চেষ্টা করব যেন আমাদের আহ, যারা যুক্ত হয়েছে তারা যেন সর্বোচ্চ উপকৃত হয়। আমার চেষ্টাটা এটাই থাকবে। তো আজকে আহ, কি যেন বলে একটা মেসেজ পেলাম, সেটা হলো আমাদের কোর্সে ছিল, আগের কোর্সে যুক্ত ছিল একজন, আচ্ছা মেসেজ দিয়েছে যে সে আমি মেসেজটা একটু আগেই পেলাম। হুম, সে আমাকে আদাব জানাইছে, সরণজিৎ সিং মল্লিক। হ্যাঁ, সে আমাদের কোর্সে পরীক্ষা দিয়েছে এবং কোর্সে যুক্ত ছিল। তাকে আচ্ছা বইও গিফট করছি। ঠিক আছে, রিটার্ন পরীক্ষা আচ্ছা। সে দিছে। রিটার্ন পরীক্ষার ইয়ারটা সমন্বয়টা তো আবার আপনি করেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আহ, সে পরীক্ষা দিছে, সে জানাইছে যে সিনিয়র অফিসার সোনালী ব্যাংক, মানে সে কিন্তু সিনিয়র অফিসার সোনালী ব্যাংক হওয়ার পরে সে জানায় নাই। আচ্ছা আচ্ছা 35তম বিসিএস এএসপি হয়েছে, ওইটা সহ সে আমাকে মেসেজ পড়াইছে যে ভাই আদাব, সরণজিৎ সিং মল্লিক, সিনিয়র অফিসার সোনালী ব্যাংক পিএলসি ছিল, এখন সুপারিশপ্রাপ্ত হলো 35তম বিসিএস এএসপি। ঠিক আছে, তো আসলে কি এমন না বিষয়টা যে আমাদের কোর্স থেকে পড়াশোনা করে সে এএসপি হয়ে গেছে, বিষয়টা কিন্তু এরকম না। এরকম একটা মেসেজ দেওয়ার চেষ্টা করতেছি না, জাস্ট বলতেছি যে আপনাদের এই যে যারা যুক্ত আছেন তারা শুধু যে ব্যাংকে যাবেন বিষয়টা কিন্তু এরকম না। হ্যাঁ, অনেকে আছেন যে অ্যাডমিন ক্যাডার হবেন, আহ, ইয়া হবেন, মানে একটা সময় তো মানুষে বলে যে আমার একটা চাকরি দরকার। প্রথমে মানুষ আসলে চিন্তা করে আমার কি দরকার, একটা চাকরি দরকার। চাকরি পাওয়ার পর সে আবার চেষ্টা করে যে আমার আহ, এমন চাকরি দরকার যেটা কি এর চেয়ে বেটার, এর চেয়ে বেটার। মানে স্বপ্ন তো মানুষের আসলে শেষ নেই। মানে কেউ যদি দেখা গেছে বাংলাদেশের সর্বোচ্চ চূড়ার একটা পাহাড়ে চড়ে, সে চেষ্টা করে যে আহ, পাশের দেশ মানে ইন্ডিয়ার একটা চূড়ায় উঠতে পারে কিনা, বা তারপরে নেপালে যেতে পারে কিনা। এভাবে করে আসলে যে নেপালে যাওয়ার পর এর চেয়েও মানে কি যেন বলে মাউন্ট এভারেস্ট ওঠার পরেও মানুষের কিন্তু স্বপ্ন থাকে, স্বপ্ন কিন্তু থেমে থাকে না, ওটাই বললাম। আম, তো আপনারা যারা সিরিয়াসলি পড়াশোনা করবেন, পরীক্ষাগুলো আমাদের দিবেন, আশা করি যে সর্বোচ্চ বেনিফিট দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, আমি নিরলসভাবে এটার পেছনে আসি, ব্যাক হ্যান্ডে বলেন ফ্রন্টে বলেন আমি আসি। হ্যাঁ, তো কিন্তু কাজটা কিন্তু করতে হবে আপনাদের, কাজটা করতে হবে আপনাদের। সেটা হলো পড়াশোনা। এটা যেই কোর্সে বলেন, যেই কোর্সে ভর্তি হন, এটা সস্তা দামের কোর্সে আর বেশি দামি কোর্সে যেখানেই ভর্তি হন, পড়াশোনাটা আপনি করতে হবে। হ্যাঁ, তো আমরা দেওয়ার চেষ্টা করব গাইডলাইন, আমরা দেওয়ার চেষ্টা করব আমাদের ম্যাটেরিয়াল, আমরা দেওয়ার চেষ্টা করব পরীক্ষার স্ট্যান্ডার্ড, ওগুলো দেওয়ার চেষ্টা করব। তো আমরা আজকে আহ, আমাদের ওয়েবসাইটটা লাইভে আনার কথা। তো লাইভে আমরা আজকে মডেল টেস্টটা আজকে নিব না,
মডেল টেস্টটা আগামীকাল নিব, যেহেতু কম্পিউটার পরীক্ষাটা, সরি, কম্পিউটার ক্লাসটা আজকে হচ্ছে, আগামীকাল নেব। তবে আজকেই আমরা আপনাদেরকে দেব ওয়েবসাইটটা, যে ওই যে সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার আর বাংলাদেশ ব্যাংকের এডি যে কোনো একটা প্রশ্ন আমরা দিব, দিয়ে বলবো যে পরীক্ষা দেন। মানে পরীক্ষা দিলে হবে কি, যে আপনারা ওয়েবসাইটে টেস্টিংও হইলো, প্লাস আপনাদেরও একটা টেস্টিং হইলো, যে আপনারা কেমন পারেন, হ্যাঁ, নিজেরা কেমন পারেন ওই জিনিসটা আমরা দিব। ওকে, ঠিক আছে। আহ তবে আপনি শুরু করতে পারেন, হ্যাঁ। হ্যাঁ, আসলে আমাদের আমাদের টিচার যারা আছেন আসলে সবাই মোটামুটি সব বিষয়ে এক্সপার্ট। আর সেটা আরো একটা কথা বলি, এই যে আপনি বললেন না যে সমস্যা আপনি, না। ভাই আপনি ট্রেনিং এ আছেন, আপনি জি জি জি। আগামী ক্লাস থেকে ভালো করতে পারবেন তো। এরকম আমাদের ইংলিশ টিচারও, সে আগামী ক্লাস থেকে সে ভালো করতে পারবে, বলছে যে আমার সেট আপ, মানে বোর্ড সেট আপ, বোর্ড সে কিনছে, তারপরে হলো বিদ্যুৎ থাকে না তো, এর জন্য সে ইয়ে কিনছে, কি যেন বলে যে আইপিএস কিনছে। সবকিছু মিলে সে আচ্ছা আচ্ছা। মানে ইংলিশটাকে ভালোভাবে নেওয়ার, ওই যে আমাদের মিজান ভাই, সে বলছে যে আমি খুব ভালোভাবে নেওয়ার চেষ্টা করবো, হ্যাঁ। এটা হলো বিষয়। তো আশা আমরা করি। যারা আমরা যারা পড়াই আমরা আসলে মানে আমাদের নিজেদেরকে স্যাটিসফাই করার জন্য পড়াই, যতটুকু উজাড় করে দেয়া যায়। আর এর মধ্যে স্টুডেন্টরা কতটুকু উপকৃত হয় তারা বলতে পারবে, তারা যদি বলে কখনো তাহলে আমরা বুঝতে পারবো। একজন বলছে খায়রুল স্যারকে রাইখেন অলওয়েজ, হ্যাঁ। আচ্ছা আমরা আচ্ছা। চেষ্টা করব খায়রুল ভাইকেই রাখার জন্য, হ্যাঁ। খায়রুল ভাইকে রাখার জন্য আহ খায়রুল ভাই থাকবে, ঠিক আছে। উনি আসলে ব্যস্ত হ্যাঁ। মানুষ, কোথাও আসলে বাইরে ক্লাস নেয় না। তারপরও ওনার যতটুকু, যেই জিনিসগুলো দিয়ে উনি আসলে খুব ভালো এক্সপার্ট, উনি বলছে যে ওই এক্সপার্ট টিজটা আমি দেওয়ার চেষ্টা করবো আপনার এই কোর্সে। এটা কিন্তু হুম। আমাদের বড় পাওয়া, হ্যাঁ। আসলে ওই হ্যাঁ, অবশ্যই উনি অবশ্যই। আসলে অন্য কোথাও মানে অনেক অফার দিল, ওখানে যায় না, ঠিক আছে, বলে যে না আমি আমার ইয়া থেকে করবো না, বাইরে গিয়ে করে না, ঠিক আছে। ওকে, ঠিক আছে ভাই, তাহলে আপনি কন্টিনিউ করেন। হ্যাঁ, ঠিক আছে, আমি কন্টিনিউ করতেছি। আসলে পৃথিবী এখন সবকিছু জ্ঞান বিজ্ঞান উন্মুক্ত। আপনারা এই বিশাল সমুদ্র থেকে যেখান থেকে পারেন জ্ঞান আহরণ করবেন এবং আপনাদের কাজে লাগাবেন, আপনাদের চাকরির পরীক্ষায় কাজে লাগাবেন। ঠিক আছে, তাহলে আমরা আজকে আমাদের কম্পিউটার ক্লাস, প্রথম ক্লাস এটা শুরু করতেছি। এটা হচ্ছে এই বিগত এডি পরীক্ষায় যে 10টা কোশ্চেন ছিল এবং এসও পরীক্ষায় যে 10টা কোশ্চেন ছিল, সেই 10টা কোশ্চেনকে আমি একটু ভেঙে চুরে মানে প্রেজেন্ট করার চেষ্টা করছি। তো প্রথম যে আমাদের প্রথমেই যেই কোশ্চেনটা ছিল সেটা হচ্ছে এডি পরীক্ষার কোশ্চেন। এটা ছিল একটা স্টোরেজ ডিভাইস ফ্র্যাগমেন্টেশন নিয়ে। আচ্ছা, হোয়াট এভার, এই কোশ্চেনটা মনে হয় একটা আসে নাই। আমি একটু এটাকে দেখাই দিই আগে কোশ্চেনটা। ঠিক আছে, শুধু এই কোশ্চেনটা মনে হয় একটু আমার মিস হয়ে গেছে। আচ্ছা, এখানে কোশ্চেনটা ছিল হচ্ছে 26 নম্বর কোশ্চেন। হোয়াট কাইন্ড অফ স্টোরেজ ডিভাইস ক্যান বি অ্যাফেক্টেড বাই ফ্র্যাগমেন্টেশন? মানে হচ্ছে ফ্র্যাগমেন্টেশনের কারণে, ফ্র্যাগমেন্টেশন হলে কোন ডিভাইসটা অ্যাফেক্টেড হতে পারে। তাহলে এই কোশ্চেনটা করতে গেলে আমাদের প্রথমেই মাথায় আসবে যে ফ্র্যাগমেন্টেশনটা কি, হোয়াট ইজ ফ্র্যাগমেন্টেশন। আর দ্বিতীয়ত আমাদের মাথায় চলে আসবে যে এখানে ডিভাইস গুলো আসলে কি 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 ডিভাইস, চারটা অপশনে কোনটা কোনটা ডিভাইস আছে। হ্যাঁ, তো আমি এইটা একটু দেখাই দিই। তো প্রথমে আমরা বলবো ফ্র্যাগমেন্টেশন কি। ফ্র্যাগমেন্টেশন সহজ ভাষায় যদি আমরা বলি, সেটা হচ্ছে যে আমাদের ডেটাগুলো যেগুলো আমরা রেকর্ড করি ডিস্কে বা সলিড স্টেট ড্রাইভ এখন চলে এসেছে, এই ডাটাগুলো বাইনারি কোডের মাধ্যমে রেকর্ডেড হয়ে থাকে ডিভাইসে। তো যদি কোনো একটা ডেটা তো মানে আমরা যখন একটা ডেটা দিই, সে একটা লাইন আমি লিখলাম ওয়ার্ডে, এই লাইনটা কি হয়, অনেকগুলা ভাগে ভাগ হয়ে সেভ হয়। এবং সেভ হওয়ার সময় যদি এমন হয়ে যায় যে ডেটাগুলো মানে ছিন্ন ছিন্ন ভিন্ন ভিন্ন ভাবে ভিন্ন ভিন্ন জায়গায় ছড়াই ছিটায় সেভ হয়ে গেছে, তাহলে সেটাকে বলা হয় ফ্র্যাগমেন্টেশন। তো এই ফ্র্যাগমেন্টেশনটা কি হয়, ফ্র্যাগমেন্টেশনটা মূলত হচ্ছে মেকানিক্যাল টাইপ যে ডিভাইস, মেকানিক্যাল বলতে মুভিং, যে ডিভাইসটা, যে রেকর্ড করার যে ডিভাইসটা মুভ করে, সেই মুভিং ডিভাইসের মধ্যে ফ্র্যাগমেন্টেশনটা হয়। অর্থাৎ আমাদের যে হচ্ছে সিডি, নর্মাল সিডি ডিস্ক, এইখানে দেখবেন যে সিডি ডিস্কটার ভিতরে ঘুরতে থাকে। হ্যাঁ, আর এটার উপরে ছোট্ট একটা পিন, বা এখন তো হচ্ছে লেজার, এখন হচ্ছে লেজার ইউজ করা হয়, যে লেজার দিয়ে আর কি। আগে ছিল পিন, আমরা গ্রামোফোনের যেই আর কি প্রিন্সিপাল, সেম প্রিন্সিপাল গ্রামোফোনের পিন ছিল, এখন হচ্ছে আমরা লেজার দিয়ে আর কি কাজ হয়, লেজার রশ্মি দিয়ে। তো ওখানে দেখা যায় যে ঘুরতে ঘুরতে কোন একটা, যখন ঘুরতে মুভিং যেই হচ্ছে, ঘুরতে ঘুরতে দেখা যায় কোন একটা তথ্য একটা লাইনের থেকে একটা লাইনে গিয়ে সেভ হতে পারে।
কিন্তু এটাকে যখন আমরা রিকল করব, আবার নতুন করে যখন সেটাকে আমরা রিকল বলতে, আবার সে আমি একটা ইমেজ সেভ করে রাখছি, আবার যখন দেখতে যাব, দেখতে গেলে প্রসেসরকে কি করতে হবে, সেই তথ্যগুলোকে আবার অ্যাকুমুলেট করতে হবে, কালেক্ট করতে হবে। তখন কি করতে হয়, ওই যেই যেই লাইনে সেভ হয়েছে সেই লাইন থেকে তথ্যগুলোকে টেনে নিয়ে আসতে হয়। আমি একটু সহজ ভাষায় বলতেছি, যারা সিএসসি বা অন্য কেউ আছেন তারা আবার মাইন্ড করিয়েন না, এখানে অনেক জটিল টেকনোলজিক্যাল মানে ব্যাপার স্যাপার আছে। তো আমি সহজ ভাষায় একটি গল্পের মতো করে বলার চেষ্টা করি। তো নিয়ে আসতে হয়, এই কারণে দেখা যায় যে কি হয়, যেমন প্রসেসর অনেক সময় লাগে, বা হচ্ছে প্রসেসরের যে পিনটা আছে সেটাকে, সরি প্রসেসর না, ডিস্কের উপর যে পিনটা অ্যাটাচ হয় সেটাকে অনেকবার বিভিন্ন জায়গায় মুভ করতে হয়। হ্যাঁ, তো ফ্র্যাগমেন্টেশনটা মূলত মনে রাখবেন যে যেই রেকর্ডেড ডিভাইস গুলো মুভ করে সেখানে হয়। হ্যাঁ, তো আমাদের এখানে অপশন কি কি ছিল, অপশন ছিল হচ্ছে চারটা। একটা হচ্ছে অপটিক্যাল, লেজার, সলিড স্টেট এন্ড ম্যাগনেটিক। তো অপটিক্যাল এটা কোনো আসলে ডিভাইস না, এটা হচ্ছে অপটিক্স মানে হচ্ছে আলো। লেজার, আচ্ছা আচ্ছা সরি, অপটিক্যাল ডিভাইস যেগুলো আছে যেটা আলো দিয়ে চলে সেটাও আসলে খুব একটা কাজ করে না। লেজার, লেজার আসলে এটা হচ্ছে আলোক রশ্মি, এটা আসলে কোনো ডিভাইস না। সলিড স্টেট, সলিড স্টেট ডিভাইস কোনগুলো, সলিড স্টেট ডিভাইস হচ্ছে আমরা এখন যে মাইক্রো এসডি কার্ড ইউজ করি, হ্যাঁ, সেইটা হচ্ছে সলিড স্টেট ডিভাইস। মাইক্রো এসডি কার্ড বা এসএসডি কার্ড যেটা ডিভাইস করি সলিড স্টেটের, আমরা যে এসএসডি হার্ড ড্রাইভ, আগে ছিল হার্ড ড্রাইভ, এখন হচ্ছে এসএসডি মানে হচ্ছে সলিড স্টেট ড্রাইভ। হ্যাঁ, সলিড স্টেট ড্রাইভ এটা আপনার মনে রাখবেন। এটাও কিন্তু পরীক্ষায় মাঝে মাঝে চলে আসে যে এসএসডি এর ফুল ফর্ম কি, এটার নাম হচ্ছে সলিড স্টেট ড্রাইভ। তো সলিড স্টেট ড্রাইভ এটার ভিতরেও কাইন্ড অফ মেমোরি কার্ডের মতো ব্যাপার স্যাপার। তো এখানে মুভ করার কোনো অপশন অপশন নেই। আরেকটা হচ্ছে ম্যাগনেটিক, এই ম্যাগনেটিক বিষয়টা মুভ করে, তো ফ্র্যাগমেন্টেশনের কারণে এফেক্টেড হবে ম্যাগনেটিক ডিভাইস গুলো। তো আমি পিডিএফ দিয়ে দেবো, আপনারা খুব সুন্দরভাবে পড়বেন, পড়লে আই থিঙ্ক আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, এখানে তো হচ্ছে এই যে এটা হচ্ছে ম্যাগনেটিক ডিভাইস। ম্যাগনেটিক ডিভাইস মানে এটা হচ্ছে আমাদের আগের হার্ড ড্রাইভটা। হ্যাঁ, এই যে এটা, এটা হচ্ছে আমাদের আগের হার্ড ড্রাইভ। তো এটা হচ্ছে ম্যাগনেটিক ডিভাইস। ওকে, তো এখানে কেন হচ্ছে না, কেন কাজ করতে না সলিড স্টেটে, কেন অপশন মানে উত্তর হচ্ছে না সলিড স্টেট, যেহেতু এসএসডি তে কোনো মুভিং পার্টস নেই। আরো ডিটেলস লেখা আছে, ডিটেলসটা আমি যাব না, আমি পিডিএফ দিয়ে দেবো, আপনারা পড়ে নেবেন। অপটিক্যাল, আচ্ছা, অপটিক্যাল যে ডিভাইস গুলো সিডি ডিভিডি এগুলো কেন হয় না, কারণ এগুলোতে হচ্ছে একবার একবার সেভ হয়ে যায়, এরপর আসলে আর কোনো চেঞ্জ করা যায় না, এডিট করা যায় না। লেজার, লেজার আসলে কোনো স্টোরেজ ডিভাইসের নাম না, তার মানে এটা আগে থেকে আমাদের অপশন থেকে বাদ। আচ্ছা, আপনারা বুঝতে পারতেছেন কি না এটা হচ্ছে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। তো এইটার সাথে সাথে যখন আমরা ফ্র্যাগমেন্টেশন পড়বো, ফ্র্যাগমেন্টেশন পড়ার সময় আমাদের মাথায় একটা আসবে যেটা অপোজিট কি হইতে পারে, মানে এটা রিলেটেড যে তথ্যগুলো সেগুলো আমরা পড়ে ফেলবো। সেটা হচ্ছে ডিফ্র্যাগমেন্টেশন। ডিফ্র্যাগমেন্টেশন মানে ওই যে তথ্যগুলো ছড়াই ছিটাই গেছে সেই তথ্যগুলোকে যদি আবার আমরা একটা লাইনে মানে চিন্তা করি ভাবে যে একটা লাইনে যদি সেভ করতে চাই বা একটা জায়গায় সেভ করতে চাই, তাহলে যে প্রসেসের মাধ্যমে যেতে হবে সেটাকে বলা হবে ডিফ্র্যাগমেন্টেশন। আর ডিফ্র্যাগমেন্টেশন হলে কি হবে, তাহলে আগের থেকে দ্রুত গতিতে রিড করতে পারো। আমি একটু আগে যেটা বুঝাইলাম যে তথ্যগুলো ছড়াই ছিটাই আছে, সে মনে করেন আপনার রুমের বিভিন্ন আপনার প্রয়োজনীয় চারটা বই রুমের চারটা জায়গায় আছে, তাহলে চারটা বইকে আপনি যখন পড়তে যাবেন তখন চারটা বইকে একসাথে নিয়ে আসতে আপনার টাইম লাগবে বেশি, কিন্তু যদি একসাথে থাকে তাহলে টাইম লাগবে কম। তাই ডিফ্র্যাগমেন্টেশনের কারণে কি হয়, ডিফ্র্যাগমেন্টেশনের কারণে ম্যাগনেটিক যে হার্ড ডিস্ক সেই ম্যাগনেটিক হার্ড ডিস্কের গতি বৃদ্ধি পায়। এটা আপনার নর্মাল কমন সেন্স দিয়ে মনে রাখতে পারবেন। সিক টাইম কম লাগবে, ট্র্যাক এন্ড সেক্টর। তো আপনার এটা পড়লে আই থিঙ্ক আব্রো আমি যা যা বলছি কথাগুলো এখানে বলা আছে আপনারা সুন্দরভাবে বুঝতে পারবেন। নেক্সট কোশ্চেনটাই চলে যাই। নেক্সট কোশ্চেনটা হচ্ছে প্রিন্টিং কোয়ালিটি পরিমাপের উপর একটা কোশ্চেন ছিল। আচ্ছা, এই টপিক গুলো দেওয়ার আরেকটা কারণ হচ্ছে আপনারা যেন বুঝতে পারেন যে কোন কোন টপিক থেকে প্রশ্ন হতে পারে। যে ডিভাইস, শুধু আমরা স্টোরেজ ডিভাইস পড়ে গেলাম, আউটপুট ডিভাইস, ইনপুট ডিভাইস, এদের ভিতরেও যে একটু ডিপলি পড়া যেতে পারে বা ডিপলি পড়া লাগবে, এটা আসলে বোঝানোর জন্য আমি একটু ট্রাই করছি দেয়ার আর কি, যে হচ্ছে টপিক গুলোর নাম। আচ্ছা, তাহলে প্রিন্টিং, আমরা প্রিন্টার নিয়ে অনেক পড়াশোনা করি, তাহলে প্রিন্টিং কোয়ালিটিটা সম্বন্ধে আমাদের একটু ধারণা রাখতে হবে। ওকে, তাহলে এখানে কোশ্চেনটা ছিল হুইচ অফ দ্য ফলোইং ইজ কনসিডার্ড টু মেজার দ্য প্রিন্টিং কোয়ালিটি। আচ্ছা, নর্মালি প্রিন্টিং কোয়ালিটি আমরা সবাই ছবি তুলি ফোনে, তো এটা আমরা বুঝতে পারি যে আমরা একটা কমন সেন্স দিয়ে বুঝতে পারি যে একটা সময় আমাদের ফোনের মেগাপিক্সেল এটা সংখ্যা ছিল কম, এখন মেগাপিক্সেলের পরিমাণ হয়ে গেছে বেশি। তো আগে ছবির কোয়ালিটি হয়ে মানে ছিল তুলনামূলকভাবে একটু খারাপ, এখন ছবির কোয়ালিটি তুলনামূলকভাবে হয় ভালো। পিক্সেলের সাথে সম্পর্কিত আছে, পিক্সেলটা আবার কি, পিক্সেলটা হচ্ছে ডট। হ্যাঁ, পিক্সেল হচ্ছে একটি স্ক্রিনের মধ্যে ডট। তো স্ক্রিনের
স্ক্রিনের প্রিন্সিপাল যদি আমরা বুঝতে চাই যে একটা স্ক্রিন কিভাবে কাজ করে, টিভি, আমরা যদি পুরো টিভির দিকে চলে যাই, পুরো টিভির কাছাকাছি গেলে দেখবো যে অনেকগুলো ডট, অনেকগুলো ছোট 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 ডট দেখা যায়। হ্যাঁ, এই ডট গুলোই হচ্ছে একটা করে পিক্সেল, মানে অনেকগুলো ডটে বিভিন্ন কালার কম্বাইন করে একটা ছবি তৈরি করতেছে, এগুলোকে বলা হয় পিক্সেল। তো এই ডটের সংখ্যা যত বাড়বে ছবির কোয়ালিটিটা তত ভালো হবে। ডটের সংখ্যা যত কমবে ছবিটা তত ফেটে যাবে বা ঝাপসা হয়ে যাবে, ব্লার হয়ে যাবে। হ্যাঁ, তাহলে প্রিন্টারের ক্ষেত্রেও সেম, বা প্রিন্টিং এর জন্য যদি একটা পেজের মধ্যে আমরা প্রিন্ট করি, কিভাবে পেজের মধ্যে কালিগুলো কিন্তু ডট হিসেবে পড়তেছে, হ্যাঁ, পরে পরে ছবি তৈরি করতেছে। এখন যদি একটা ছোট জায়গার মধ্যে যদি আমরা অনেকগুলো ডট ডট দিতে পারি, তাহলে কিন্তু শার্পনেসটা বাড়ে, ছবির শার্পনেসটা বাড়ে, ছবিটা ঝকঝকে হয়। বা আমরা যে প্রিন্ট করবো সেই প্রিন্ট করা কাগজটা একটু সুন্দর দেখাবে, ঝকঝকে তকতকে দেখাবে। কিন্তু ডট গুলো যদি একটু ছড়ানো ছিটানো হয় তাহলে কিন্তু ছবিটা ভালো আসবে না, ঝাপসা আসবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে নর্মাল একটা ধারণা। এখন আমরা দেখি অপশনে কি আছে, আছে হচ্ছে পিপিএম, সিপিআই, ডিপিআই, সিপিএস। তাহলে তো আপনাকে পিপিএম, সিপিআই, ডিপিআই, সিপিএস এগুলো সম্বন্ধে একটু ধারণা রাখতে হবে। তো এখানে অ্যান্সারটা হচ্ছে ডিপিআই। ডিপিআই মানে হচ্ছে ডট পার ইঞ্চ, অর্থাৎ একটা 1 ইঞ্চ জায়গার মধ্যে কতগুলো ডট আছে। তো এখন সাধারণত ডট পার ইঞ্চ দেখবেন, আপনি যখন ফোন কিনতে যান দেখবেন যে স্ক্রিনের কোয়ালিটি তে দেওয়া আছে যে 400 ডিপিআই। মোবাইলে যদি আপনি কিনতে চান দেখবেন যে এটা কনফিগারেশন লেখা আছে, বা 450 ডিপিআই। তার মানে ডিপিআই যত বেশি হবে সেই স্ক্রিনটা তত ভালো কোয়ালিটি দিতে পারবে, ডিপিআই যত বেশি হবে সেই প্রিন্টারটা তত ভালো কোয়ালিটির প্রিন্ট করতে পারবে। ডট পার ইঞ্চ। তো এটার ব্যাখ্যাটাও আমি এখানে মোটামুটি বলে দিছি, এখানে সুন্দরভাবে ছবি দেওয়া আছে, আপনারা দেখবেন। তো আমাদের ক্লাসটা যেহেতু 1 ঘন্টার, আমি ট্রাই করবো 1 ঘন্টায় 20টা প্রশ্ন কভার করা। তো এই এক একটা প্রশ্ন নিয়ে আসলে অনেকক্ষণ বলা যায়, কিন্তু অত আসলে জানার দরকার নেই আমাদের। কম্পিউটার সাবজেক্টটা আমাদের প্রিলিতেই বেশি কাজে লাগে, তো এটাতে এত বেশি জোর দেওয়ার বলতে বেশি সময় দেওয়ারও দরকার নেই। মোটামুটি 10-এর মধ্যে যদি আমরা 7-8 পেয়ে যাই তো এটা অনেক ভালো একটা মার্ক। ট্রাই করবো আমরা সেভাবে পড়ার জন্য, আমরা মার্কটা হচ্ছে এই কম্পিউটার বিষয়টা আপনি চাকরিতে যখন যাবেন সব থেকে বেশি লাগবে, মানে হচ্ছে কম্পিউটার ইউজটা সব থেকে বেশি লাগবে। হোয়াটএভার, কম্পিউটার আপনারা সবাই শিখে নেবেন, যারা ব্যাংকে আসতে চান তার জন্য কম্পিউটার খুবই জরুরি। আমরা অনেক এমন মানে একটু টপিকের বাইরে হয়ে যাচ্ছে, এমন অনেককে পাইছি যারা আসলে কম্পিউটারে প্রিন্ট দিতে পারে না, তারা আসলে একটু ঝামেলায় পড়ে যায়। তো আপনারা নিজেরা, এখন সবাই পারে, সবাই ভালো পারে, আশা করি আপনারাও ভালো পারেন। আচ্ছা, নিখুঁত রেজুলেশন, তাহলে প্রিন্টিং কোয়ালিটির জন্য কি দরকার? নিখুঁত রেজুলেশন। নিখুঁত রেজুলেশন কত কিভাবে হবে? যদি ডট সংখ্যা বেশি হয়। ডিপিআই এর গুরুত্ব আপনার রিডিং করে ফেলবেন, যে 150 ডিপিআই, 250 ডিপিআই কেমন হতে পারে। যে 150 ডিপিআই দেখেন, এখানে এই যে ডট গুলা দেওয়া আছে, তো এখানে এই যে ছবিটা একটু ঝাপসা হয়ে যাবে। আর এখানে হচ্ছে 250 ডিপিআই মানে হচ্ছে ইঞ্চ পিকচার গুলো ছোট 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 হয়ে যাবে, একটা কনসেন্ট্রেট হবে, ছবিটার শার্পনেসও বেশ ভালো আসবে। তাহলে এখানে যে প্রশ্নটা ছিল যে প্রিন্টিং এর কোয়ালিটি মেজার করার জন্য কোনটা বেশি দরকার, ডিপিআইটা বেশি দরকার। তাহলে পিপিএম, সিপিআই, সিপিএস এগুলা কি, এগুলাও হচ্ছে আমরা একটু জেনে নেবো। যে পিপিএম হচ্ছে পেজ পার মিনিট। পেজ পার মিনিট মানে হচ্ছে একটা প্রিন্টার প্রতি মিনিটে কয়টা পেজ প্রিন্ট করতে পারে সেইটাকে বলা হয় ওই প্রিন্টারের পিপিএম, পেজ পার মিনিট। তো যে প্রিন্টারের পেজ পার মিনিট বেশি, তার মানে একটা প্রিন্টার 1 মিনিটে 10টা পেজ প্রিন্ট করতে পারে, আবার একটা প্রিন্টার 1 মিনিটে 100টা পেজ প্রিন্ট করতে পারে। তাহলে কোন প্রিন্টারটা ভালো? অবশ্যই যে 100টা পেজ প্রিন্ট করতে পারে। তাহলে যার পিপিএম 100 সে বেস্ট, যার পিপিএম 10 সে একটু 100 থেকে খারাপ। ওকে। সিপিএস মানে কি? সিপিএস হচ্ছে হচ্ছে ক্যারেক্টার পার সেকেন্ড, মানে হচ্ছে এটা পুরাতন এখন লেজারে হচ্ছে পিপিএম। আর যে পুরাতন যে প্রিন্টার, পুরাতন টেকনোলজি প্রিন্টার ছিল ডট মেট্রিক্স প্রিন্টার, সেখানে আসলে ওই যে ডট ডট দিয়ে দিয়ে করতো, সেখানে হচ্ছে একটা 1 মিনিট পার সেকেন্ডে সে কতগুলা ক্যারেক্টার তৈরি করতে পারে সেটাই ছিল, সেটা পরিমাপ করে একটা ছিল হচ্ছে সিপিএস। সিপিআর হচ্ছে ক্যারেক্টার পার ইঞ্চ, এটাও হচ্ছে ওই যে লেখাগুলো কত চাপা হচ্ছে বা কত একটু ফাঁকা ফাঁকা থাকতেছে কিনা সেটা। ওকে। তো পরীক্ষার্থীদের জন্য কিছু বেসিক মানে বেসিক ক্লিয়ার করতে হবে, সে রেজুলেশন কি, এলপিএম কি, কোয়ালিটি রেঞ্জ কি, ইম্প্যাক্ট কি কি হয়, এগুলো আপনারা একটু দেখে নেবেন আমার এই পিডিএফটাতে পড়লে। আপনারা আশা করি বেশ ভালোভাবে জানতে পারবেন। নেক্সট কোশ্চেনটায় চলে যাই। আমি যদি একটু দ্রুত হয়ে যাই, আপনারা আমাকে গ্রুপে মেসেজ দিয়ে একটু সতর্ক করবেন।
সতর্ক বলতে আর কি, বুঝতে না পারলে আমাকে বলবেন। ওকে, নেক্সট প্রশ্নটা হচ্ছে, হুইচ অফ দ্য ফলোইং কমান্ড ইজ গিভেন টু ইনভোক টাস্ক ম্যানেজার? ওকে, এটা যেহেতু এডির প্রশ্ন, এডির প্রশ্নগুলো একটু স্ট্যান্ডার্ড হয়, একটু মোটামুটি একটু ডিপ থেকে আর কি কোশ্চেন করে, কঠিন বা সহজ বলবো না, বলবো একটু ডিপ নলেজ কাদের আছে তাদেরকে যাচাই করে নেয়। তো এটা হচ্ছে একদমই একটা অ্যাপ্লিকেশন মূলক, মানে অ্যাপ্লাইড, অ্যাপ্লাইড একটা কোশ্চেন। অর্থাৎ যারা, আই থিংক এই প্রশ্নগুলো না একটু আপনারা মুখস্থ করে মনে রাখাটা খুব টাফ। শর্টকাট গুলো কি মনে রাখার উপায় হচ্ছে আপনারা বেশি বেশি করে কম্পিউটার ইউজ করবেন। যে শর্টকাট গুলো বইতে দেয়া থাকবে সেই শর্টকাট গুলো আপনারা নিজেরা কম্পিউটার প্র্যাকটিস করে দেখবেন যে কাজ করে কিনা। যদি নিজেরা প্র্যাকটিস করতে থাকেন দেখবেন শর্টকাট গুলো অটোমেটিক মনে যাবে। যেমন আমি বলি, যদি বলা হয় যে উইন্ডোজ কম্পিউটারে কপি করার শর্টকাট কি, কপি করার শর্টকাট কি, সবাই বলবেন যে কন্ট্রোল প্লাস সি। কন্ট্রোল প্লাস সি। পেস্ট করার শর্টকাট কি, সবাই বলবেন কন্ট্রোল প্লাস ভি, কারণ আমরা সবাই কপি পেস্ট করে অভ্যস্ত। কিভাবে কপি পেস্ট করে অভ্যস্ত? সব জায়গায় কপি পেস্ট করে, বই থেকে পড়ে যাই, মাথায় নেই, পরীক্ষার হলে গিয়ে সেটা পেস্ট করে দিয়েছি, হোয়াট এভার। আমরা পিসিতেও অনেক কপি পেস্ট করি। তো এটা আসলে খুবই সহজ শর্টকাট, যেহেতু আপনারা অনেকবার ইউজ করছেন তো এটা আপনাকে মনে রাখতে হয় না যে সবগুলো, কোন একটা স্ক্রিনে সবকিছু সিলেক্ট করার জন্য শর্টকাট কি, আমরা বলি কন্ট্রোল প্লাস এ। তারপর আনডু করার জন্য শর্টকাট কি, আমরা বলি কন্ট্রোল প্লাস জেড। এটা শর্টকাট, এগুলো বইতেও আছে। তো আপনারা আর কি পড়ে নিবেন, পড়ে নিবেন না আমি বলবো, এগুলো প্র্যাকটিস করে নিবেন। তো যেগুলো বইতে আসে, যেগুলো পরীক্ষায় আসে সেগুলো তো অবশ্যই। এছাড়াও গুগলে সার্চ করবেন যে ইম্পর্টেন্ট শর্টকাট যেটা হচ্ছে আমাদের ডেইলি লাইফে দরকার হয়, সেগুলো কি কি। তো সেগুলো আপনারা কম্পিউটার প্র্যাকটিস করে নেবেন। আর ইম্পর্টেন্ট এই শর্টকাট গুলো যেগুলো আসলে ডেইলি লাইফে ইউজ হয়, এগুলোই না অ্যাকচুয়ালি পরীক্ষায় দিয়ে দেয়। যেমন কি, যেখানে দিয়ে দিছে হুইচ অফ দ্য ফলোইং কমান্ড ইজ গিভেন টু ইনভোক টাস্ক ম্যানেজার, মানে টাস্ক ম্যানেজার একটা উইন্ডোজ অপারেটেড যে কম্পিউটার, সে টাস্ক ম্যানেজার অন করার জন্য কোন শর্টকাট ইউজ করা হয়, সেটা হচ্ছে কন্ট্রোল অল্টার ডিলেট। যে কোনো উইন্ডোজের, আমার যদি, আমি এখানে উইন্ডোজ পিসিতে এখন নাই, থাকলে আমি আপনাদের দেখাই দিতাম। আমি যখন এগুলোর উপর ক্লাস নিব, আমি পিসিতে ক্লাস নেওয়ার চেষ্টা করব, যেন শর্টকাট দিয়ে আপনাদেরকে দেখাতে পারি যে আসলে কোনটা টাস্ক ম্যানেজার হচ্ছে, টাস্ক ম্যানেজার যাচ্ছে কিভাবে, আসতেছে কিভাবে, আমি দেখাই দেবো ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। মানে যখন এই টপিকের উপর আমি ক্লাস করাবো। তো কি বলছে, যে কোনো স্ক্রিন আছে, সেই স্ক্রিন থেকে হুট করে যে পিসিটা হ্যাং করে ফেলছে, আপনাকে টাস্ক ম্যানেজারে গিয়ে পিসিটাকে রিস্টার্ট দেওয়া লাগতে পারে। বা আপনি হচ্ছে পিসিটাকে হুট করে বাইরে চলে যাবেন, সাইন অফ করে দিয়ে যাবেন, এইটাই বিভিন্ন কাজের জন্য টাস্ক ম্যানেজারে আমাদের যাওয়া লাগতে পারে। তো তখন শর্টকাট হচ্ছে কন্ট্রোল প্লাস অল্টার প্লাস ডিলিট। আপনারা যাদের পিসি আছে তারা একবার ট্রাই করে দেখবেন, বুঝতে পারবেন যে কিভাবে আসতেছে। আচ্ছা, তো টাস্ক ম্যানেজার কি, এটা আমি এখানে দিয়ে রাখছি, যে এখানে আমি রিডিং পড়তেছি না, রিডিং পড়তে গেলে অনেক সময় লাগবে, অলরেডি 9:30 বেজে গেছে। তো আপনারা হচ্ছে আমাদের যেই লেকচার শিট গুলো প্রোভাইড করা হচ্ছে, সেই লেকচার শিট গুলো ভালোভাবে পড়বেন। পরে যদি প্রশ্ন থাকে কোনো, সেটা গ্রুপে করতে পারেন, বা যখন নেক্সট ক্লাসের আগে বা যে কোনো ভাবে আপনারা একটা সুযোগ করে আমাদের কাছে জেনে নিতে পারেন, যদি আপনি প্রশ্নের অ্যান্সারটা পরবর্তীতে না পান। তো এখানে হচ্ছে টাস্ক ম্যানেজার কিছু ইউজ দেওয়া আছে। টাস্ক ম্যানেজার কি কি কাজ ইউজ হয়, যে চলমান সফটওয়্যার প্রসেসর পর্যবেক্ষণ করা, মানে সফটওয়্যার, কোন কোন সফটওয়্যার চলতেছে, কোন কোন সফটওয়্যার চলতেছে না। তারপর মেমোরি, র্যাম, সিপিইউ কতটুকু ইউজ হচ্ছে, যেমন এই যে এখানে দেখা যাচ্ছে যে হচ্ছে এই যে 3.6 GHz এই গতিতে চলতেছে, 3.6 GHz গতিতে চলতেছে প্রসেসর, হ্যাঁ। তারপরে হ্যাং হয়ে যাওয়া প্রোগ্রাম জোরপূর্বক বন্ধ করতে আমাদের কি দরকার, টাস্ক ম্যানেজার অন করতে হতে পারে। আচ্ছা, হোয়াট এভার। তো 1 মিনিট, আমি একটা কল আসছে, আমাকে একটু 1 সেকেন্ড, 2 সেকেন্ড সময় দিবেন।
আচ্ছা, আমরা আমাদের ক্লাসে চলে আসি আবার। আশা করি টাস্ক ম্যানেজার বিষয়টা আপনারা বুঝতে পারছেন, টাস্ক ম্যানেজার কি কাজে ইউজ হয় এটাও আপনারা বুঝতে পারছেন। এখানে কিছু শর্টকাট দেওয়া আছে, যে কন্ট্রোল শিফট এক্সেপ্ট, এটা কি কাজে লাগে, হোয়াটএভার। ঠিক আছে, আমরা নেক্সট প্রশ্নে চলে যাই। নেক্সট প্রশ্নে বলা আছে, ইজি প্রশ্ন ছিল যে ওয়েবক্যাম আসলে কি টাইপ ডিভাইস। নর্মালি ওয়েবক্যাম ওয়েবক্যাম কি হয়, ওয়েবক্যাম কি কাজ করে? ওয়েবক্যাম হচ্ছে আমরা কি করি, যে ভিডিও কলিং এর যে ক্যামটা সেটাকেই বলা হয় ওয়েবক্যাম। তো ওয়েবক্যাম এখানে কি করতেছে, ওয়েবক্যাম আমাদের ছবিটা ক্যাপচার করতেছে, ক্যাপচার করে অপোজিট এন্ডে প্রেরণ করতেছে। তার মানে সে কি করছে, আমাদের কিছু তথ্য কালেক্ট করতেছে, কিছু আলো কালেক্ট করতেছে। অর্থাৎ এই ওয়েবক্যামের মাধ্যমে আমরা আমাদের ফোনের ভিতর, আমরা পিসির ভিতর কিছু কিছু আলো দিয়ে দিচ্ছি, তার মানে পিসির ভিতর ইনপুট দিচ্ছি। তো ওয়েবক্যাম একটা হচ্ছে ইনপুট ডিভাইস। এই যে প্রশ্নগুলো খুব জরুরি, আপনারা কোনটা ইনপুট ডিভাইস কোনটা আউটপুট ডিভাইস এগুলো কিন্তু মনে রাখতে হবে। হ্যাঁ, মনে রেখে, মানে বিষয়টা হচ্ছে মুখস্থ করে মনে রাখার দরকার নেই, আপনি একটু বুঝে বুঝে পড়বেন, কোন ডিভাইসটা কিভাবে কাজ করে বুঝতে পারবেন। আচ্ছা, এটা নিয়ে আমি আর বেশি কিছু বললাম না। আচ্ছা, ইনপুট ডিভাইস কি? সহজ ভাষায় ইনপুট ডিভাইস সেই ডিভাইস যে ডিভাইসে আমরা কি করি, যে ডিভাইসে আমরা যে ডিভাইসের মাধ্যমে আমরা কম্পিউটারের ভিতরে তথ্য প্রেরণ করি, আর সেটাকে প্রসেসিং করার পর যে ডিভাইসটা আমাদেরকে সেটা রেজাল্টটা দেখায়, সেটার নাম হচ্ছে আউটপুট ডিভাইস। আচ্ছা, ওয়েবক্যাম কি? ওয়েবক্যামের একটা ছবি টবি দেওয়া আছে এখানে, এটা বুঝতে পারবেন। অন্য অপশনগুলো কেন ভুল এটাও দেখে নেবেন। আচ্ছা, না আচ্ছা, এই প্রশ্নটা একটু অনেক ডিপ থেকে, হ্যাঁ অনেক ডিপ থেকে বলতে, বিজনেস ইন্টেলিজেন্স, হ্যাঁ বিজনেস ইন্টেলিজেন্সে কোন কোন টাইপের টুল ইউজ করা হয় সেটা হচ্ছে এখানে। তো এটার জন্য আপনাকে ওলাপ সম্বন্ধে জানতে হবে, ওয়েব মাইনিং জানতে হবে, ডেটা মাইনিং জানতে হবে। ওলাপ, ডেটা মাইনিং, ওয়েব মাইনিং সবগুলি হচ্ছে বিজনেস ইন্টেলিজেন্সে ব্যবহার করে। বিজনেস ইন্টেলিজেন্স মানে কি? বিজনেস ইন্টেলিজেন্স মানে হচ্ছে, এখন যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টাইপ ব্যাপার স্যাপার আছে, তো বিজনেসে মানে ইন্টেলিজেন্টলি একটা বিজনেস করার জন্য আমাদের যেসব টুলস নিয়ে আমরা কাজ করি সেটাই হচ্ছে বিজনেস ইন্টেলিজেন্স টুলস। তো এখানে হচ্ছে আমি এখানে দিয়ে দিছি যে কোনটা কি টাইপ। হ্যাঁ, এই যে এখানে, যে বিজনেস ইন্টেলিজেন্স বা বিআই হচ্ছে সেই ধরনের টুল যেটা দিয়ে আমরা সঠিক ব্যবসায়িক সিদ্ধান্ত নিতে পারি, যে একটা ইন্টেলিজেন্টলি একটা বিজনেস রান করার জন্য যে যে তার টুলস আমরা। সাউন্ডটা একদম কম, শোনা যাচ্ছে না। আচ্ছা, আমার কথা কি এখন শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে না স্যার, একদম কম, কম ওকে। আওয়াজ শোনা যাচ্ছে। না স্যার, আমরা শুনতে পাচ্ছি শোনা তো স্যার। যাচ্ছে স্যার, ওনার হয়তো যেখানে কোনো প্রবলেম আছে। উনারই প্রবলেম, হ্যাঁ, যারা শুনতে পাচ্ছে না তাদের সম্ভবত নিজস্ব আচ্ছা আচ্ছা, প্রবলেম, আমরা ঠিক শুনতে আছে পাচ্ছি। ঠিক আছে। যিনি শুনতে পাচ্ছেন না, আমি বলবো আপনি একটু আপনার যে ডিভাইস থেকে শুনতেছেন আর কি, ইয়ারফোন হেডফোন, এটার সাউন্ডটা একটু বাড়ায় নিন। হ্যাঁ, আশা করি শুনতে হবে। অন্যরা যেহেতু শুনতে পারতেছে না, তাহলে সম্ভবত আমার এন্ড থেকে কোনো সমস্যা নেই। আচ্ছা, বিআই বা বিজনেস ইন্টেলিজেন্স কি বলছিলাম, যে হচ্ছে একটা বিজনেসকে সঠিকভাবে রান করার জন্য আমাদের অনেক তথ্য দরকার, এই তথ্যগুলোকে আবার যাচাই বাছাই করতে হয়। সব তথ্য তো আমাদের জন্য দরকার নেই, তো এগুলোর জন্য আমরা যে টুলস ইউজ করি সেই টুলসটাকে আমরা বলবো বিআই ইন্টেলিজেন্স টুলস। সেটার জন্য আমরা ডেটা মাইনিং করি, ডেটা এখন হচ্ছে দেখবেন ডেটা সায়েন্স, ডেটা সায়েন্সের উপর কিন্তু পড়াশোনা করানো হয়। হ্যাঁ, আচ্ছা, এখানে হচ্ছে ওলাপটা কি, হ্যাঁ আমার এখানে অ্যাড চলে আসতেছে। আচ্ছা, ওলাপের ফুল ফর্মটা আপনার মনে রাখবেন, যে অনলাইন অ্যানালিটিক্যাল প্রসেসিং। তার মানে অনলাইনের ভিতরেই যদি আমরা বিভিন্ন ডাইমেনশন থেকে বিশ্লেষণ করি কোনো একটা ডেটাকে, সেটি হচ্ছে ওলাপ, সংক্ষেপে হচ্ছে ওলাপ। কিন্তু কি হচ্ছে ডেটা মাইনিং? ডেটা মাইনিং মানে হচ্ছে যে লুকানো প্যাটার্ন সন্ধান। তার মানে লুকানো প্যাটার্ন সন্ধান মানে বিষয়টা হচ্ছে এরকম, যে সে হোয়াট, যে আমরা কাউকে কাউকে ফলো করতেছি, সে আমরা একটা ছেলেকে ফলো করতেছি, ছেলেকে ফলো করার পর 10-12 দিন ফলো করার পর আমরা বলতে পারি, 11-12 দিন বা 1 মাস ফলো করার পর বলে ফেলতে পারি যে, আপনি জিজ্ঞেস করলে সে আরিফ, যে আরিফ এখন কোথায় থাকতে পারে বলো তো। তো এই বললো যে ও আচ্ছা আরিফ, হ্যাঁ আরিফকে এখন আমি স্টেশনে চায়ের দোকানে পাবো। কিভাবে পাবো? কারণ আমি ওর চাল চলনের একটা প্যাটার্ন পেয়ে গেছি, যে ও তো ওর ডেইলি রুটিনটা আমি জেনে গেছি। তো ডেইলি রুটিনটা জানার পর আমি সেই ডেটাগুলোকে চিন্তা ভাবনা করে বলতে পারি, আচ্ছা এখন তো বিকাল, ও তো বিকেল বেলা এখানে যায়। সেম এজ ব্যবসায় আমরা কিভাবে কিভাবে আমরা অ্যাপ্লাই করতে পারি,
যে আমরা একটা কোনো শেয়ার মার্কেটে কোনো একটা শেয়ারের ওঠানামা, শেয়ারের যে সূচক উঠতেছে নামতেছে, কোন ঘটনার প্রেক্ষিতে শেয়ারের দাম বাড়তেছে, কোন ঘটনার প্রেক্ষিতে শেয়ারের দাম কমতেছে, নর্মালি শেয়ারের কথা বলতেছি, আরো অনেক কিছু যে সেই আমরা আমরা কি মনে করি যে এর আগে একটা হচ্ছে বাংলা লিঙ্কের একটা অ্যাডভার্টাইজ ছিল যে এসএসসি পরীক্ষার রেজাল্ট হয়েছে, একজন ফোন করে বলতেছে যে আপনারা যে মিষ্টি 50 কেজি আজকে বানাও, নর্মালি 20 কেজি বানাতে 50 কেজি বানাও কেন? কারণ মানুষের প্যাটার্নটা হচ্ছে এখন আজকে মিষ্টির চাহিদা বেশি থাকবে। তার মানে বিজনেসে কখন কোনটার চাহিদা থাকতেছে, কখন কোনটার চাহিদাটা কমে যাচ্ছে। যেমন এই যে বর্ষাকাল চলে আসতেছে, এখন রেইনকোট ছাতা বেশি বিক্রি হবে, এখন আপনি জ্যাকেটের দোকান দিলে চালাইতে পারবেন না। তারপরে এইটা একটা নর্মাল প্যাটার্ন। তো এইভাবে বিজনেস চালনা করার জন্য মানুষের বিহেভিয়ার, ন্যাচারাল বিহেভিয়ার যাচাই করে বিভিন্ন প্যাটার্ন খুঁজে বের করা যায়, এখন আমার কোন প্রোডাক্টটা চলবে, কোন সার্ভিসটা চলবে। এটাই হচ্ছে ডেটা মাইনিং, যে লুকানো প্যাটার্ন সন্ধান। এটা নর্মালি আমরা বইয়ের ভাষায় বলে ফেলছি। তো অ্যানালিটিক্যাল প্রসেসিং করতেছি, ডেটা মাইনিং করতেছি, ওয়েব মাইনিং করতেছি। ওয়েব মাইনিং মানে হচ্ছে আমরা কোনো একটা অর্গানাইজেশনের মানে ওয়েবসাইটে ঢুকে তার বিভিন্ন ডেটা সংগ্রহ করে সেটাকে বিশ্লেষণ করতেছি, এটা কি বলা হয় ওয়েব মাইনিং বা ওয়েব স্কার্পিং বলা হয়। যারা পাইথন ল্যাঙ্গুয়েজ শিখে ওরা দেখবেন যে ওদের একটা কোর্স আছে, সেটা হচ্ছে ওয়েব স্কার্স, মানে স্কার্চ করে বের করা, মানে ছিঁড়ে খুঁজে খুঁজে বের করার একটা অপশন আছে, যেটা ওরা কি করে কোড দিয়ে খুঁজে বের করে। হুম। আচ্ছা, তো আমরা হচ্ছে কোডিং এর উপরেও ক্লাস আছে আমাদের সিলেবাসে, তখন আমি ওয়েব মাইনিং এগুলোকে আরো ডিটেলস ভাবে বলবো ইনশাল্লাহ। আচ্ছা, এরপর আমাদের কেপিআই সম্বন্ধে জানতে হবে, বিগ ডেটা অ্যানালাইসিস সম্বন্ধে জানতে হবে, ড্যাশবোর্ড কি এগুলো জানতে হবে, ডেটা ওয়্যার হাউস। আচ্ছা, এটা এটা দরকার নাই, এটাও দরকার নেই, বিগ ডেটা সম্বন্ধে জানতে হবে আমাদের। হ্যাঁ, কেপিআই কি এটা আমাদের জানতে হবে, তো আমরা মনে রাখবো। তাহলে এখানে তাহলে আমাদের একটা বিআই বা বিজনেস ইন্টেলিজেন্স কি কি লাগতেছে, সবগুলো লাগতেছে। এই জন্য আমাদের প্রশ্ন হচ্ছে অল অফ দিস। আচ্ছা, আপনারা যারা জুমে আছেন তারা আমাকে বলবেন যে ক্লাসটা কি বেশি বোরিং হয়ে যাচ্ছে, নাকি আপনারা কি বুঝতে পারতেছেন নাকি পারতেছেন না। কাইন্ডলি রেসপন্স করলে, কেউ রেসপন্স করলে আমার এন্ড থেকে মানে আমি একটু ইজি ফিল করি যে হ্যাঁ আমার সামনে মানুষ আছে। আচ্ছা, ক্লাসে কি বেশি বোরিং হয়ে যাচ্ছে? হোয়াট না এভার। ভাইয়া, ঠিক আছে, বুঝতে আচ্ছা, ঠিক। পারতেছি। হ্যাঁ, সব থেকে ভালো ব্যাপার, যদি কোনো বোরিং লাগে, বুঝতে সমস্যা না হয় আর কি, তাহলে ডিরেক্ট বলতে হবে। কারণ আমরা এমন এমন ভাবে ট্রাই করবো যেন সবাই আপনারা বুঝতে পারেন। আর আমরা শুরু করি এইভাবে যে আমরা ধরে নিই আপনারা হয়তো বা অনেকে কোথাও চাকরি বাকরি করতে পারেন, আমার থেকেও ভালো জানতে পারেন। আমরা ট্রাই করি যে আপনাদের নলেজ জিরো এইভাবে আর কি বলার চেষ্টা করি, যে জিরো নলেজে সহজ করে বলার চেষ্টা করি, যেন যার নলেজ এই সম্বন্ধে জিরো সেও যেন বুঝতে পারে। আপনারা আমাদেরকে হেল্প করবেন। আচ্ছা, এই প্রশ্নটা হচ্ছে একদম একটা ডেফিনেশন দিয়ে দিচ্ছি, হোয়াট ইজ দ্য নেম গিভেন টু দ্য সিকোয়েন্স অফ স্টেপস হুইচ ইজ কম্পিউটার ফলোস। তার মানে স্টেপ ফলো, একটা কম্পিউটার বিভিন্ন স্টেপ ফলো করতেছে, এই প্রসেসটার নাম কি? সেই প্রসেসটা হচ্ছে অ্যালগোরিদম। এটা সবাই জানে, আই থিঙ্ক এটা সবাই আপনারা কারেক্ট করবেন। ইনস্ট্রাকশন কেন না, ইনস্ট্রাকশন মানে স্টেপ বাই স্টেপ সিকোয়েন্স অফ স্টেপ হুইচ কম্পিউটার ফলোস, মানে ইনস্ট্রাকশন স্টেপ বাই স্টেপ ইনস্ট্রাকশন নিয়ে ফলো করতেছে, প্রথমে কোন কাজটা করবে, তারপর কোন কাজটা করবে, তারপর কোন কাজটা করবে, মানে ফার্স্ট ইনস্ট্রাকশন, সেকেন্ড ইনস্ট্রাকশন, থার্ড ইনস্ট্রাকশন, একটা পরে একটা ফলো করতেছে। বা আপনি অনেকগুলো ইনস্ট্রাকশন দিয়ে রাখছেন, প্রথমে 1 নাম্বারটা ফলো করবে, নাকি তারপর 5 নাম্বারটা করবে, নাকি তারপর সিরিয়ালি করবে, নাকি 1 3 5 অড নাম্বার ওয়াইজ করবে, নাকি ইভেন নাম্বার ওয়াইজ করবে। এইভাবে যে আমরা কম্পিউটারকে একটা রুটিন সাজাই দিই, সেই রুটিনটার নামই হচ্ছে অ্যালগোরিদম। সোজা বাংলায় আমাদের দৈনন্দিন কাজ যে কোনটার পর কোনটা করতেছি আমরা বলি সেটাকে রুটিন, আর কম্পিউটার ভাষায় সেটার নামই হচ্ছে অ্যালগোরিদম, যে কোন কাজটার পর কোন কাজটা করবো। আর এই ফ্লো চার্ট হচ্ছে অ্যালগোরিদমকে আমরা যেই চার্টে তুলে ধরি সেটার নামই হচ্ছে ফ্লো চার্ট। সফটওয়্যার হচ্ছে কি? সফটওয়্যার হচ্ছে একটা বাটন, আমরা শিখবো যে সফটওয়্যার কিভাবে কাজ করে এরপরে। সফটওয়্যার হচ্ছে কম্পিউটারের অ্যালগোরিদমকে ইন্টিগ্রেট করে। হ্যাঁ, ইন্টিগ্রেট করে মানে ট্রিগার্ড করে সফটওয়্যারের মাধ্যমে, অ্যাপের মাধ্যমে আমরা করি। তো আমরা পড়বো যে এরপর যে সফটওয়্যার কি, সেই সফটওয়্যারটা কি অপারেটিং সিস্টেম টাইপ সফটওয়্যার নাকি অ্যাপ্লিকেশন টাইপ সফটওয়্যার, এগুলো আমরা আসবো। আচ্ছা, অ্যালগোরিদম হচ্ছে ধাপে ধাপে সাজানো নির্দেশনার সেট। ওকে। আর এইখানে যেই ছবিগুলো দিয়ে দেওয়া হয়েছে এগুলো আপনারা
পরিচিত আছেন, এগুলো হচ্ছে যারা আপনারা সবাই তো আইসিটি পড়ে এসেছেন। আইসিটি সাবজেক্টটা এটা আছে যে কোনটা আসলে কিসের সিম্বল। তো এগুলো আমাদের আহ পরীক্ষায় খুব একটা আসে না, তবে আপনারা দেখে রাখতে পারেন যে কোন সিম্বলটা আসলে কিসের সিম্বল। এগুলো স্যার ফ্লো চার্টের হ্যাঁ হ্যাঁ, এটাই তো সিম্বল। ফ্লো চার্টের, যে ফ্লো চার্টের সিম্বল গুলো মানে কোনটা কিসের সিম্বল, যে কোনটা কি বোঝাচ্ছে। যে স্টার্ট স্টপ, তো মানে এটাকে ফ্লো চার্টের শুরুতে দেওয়া হয় এবং শেষে দেওয়া হয়। এরপর কোনটা প্রসেসিং কোথায় হচ্ছে, ইনপুট কোনটা নিচ্ছে, ডিসিশন মেকিং, অ্যারো, এগুলো এখানে দেয়া আছে। তো নর্মালি হচ্ছে আইসিটি তে যে আমরা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে অবশ্যই আইসিটি পড়ছেন। ও আচ্ছা, আইসিটি তো সবার আছে, যারা আর কি একটু ইয়াং স্টুডেন্ট তারা সবাই আই থিঙ্ক আইসিটি পড়ে আসছেন। তো আপনারা এগুলোর সাথে পরিচিত। তো এগুলো সাধারণত এক্সামে আসে না, তবে চলে আসতে পারে, মনে রাখবেন আর কি। তো অ্যালগোরিদমকে আমরা কিসের মাধ্যমে প্রকাশ করি? অ্যালগোরিদমকে আমরা ফ্লো চার্টের মাধ্যমে প্রকাশ করি। সেই ফ্লো চার্টের সিম্বল গুলোই হচ্ছে এইটা। আচ্ছা, সিম্বল কি? সিম্বল মানে হচ্ছে সাইন, চিহ্ন বা সংকেত। এই যে আমরা ক, খ, গ লিখতেছি, এ বি সি লিখতেছি, এগুলো কিন্তু একটা করে সিম্বল। হ্যাঁ, বাংলা ভাষার সিম্বল, ইংলিশ ভাষার সিম্বল। তারপরে আমরা কি দেখছি, আমরা হচ্ছে ওই মেসোপটেমিয়া যুগে সিম্বল দেখছি না, হায়ারোগ্লাফিক, ওগুলো একটা করে ছিল সিম্বল, একটা করে ওয়ার্ড, সরি একটা করে বর্ণ। ঠিক আছে, এবার একটু আমরা ইমেইলে ঢুকি, ইমেইল টেকনোলজি ঢুকি। তো এখানে আপনাকে মাঝে মাঝে ইমেইল কিন্তু, যারা ব্যাংকার হবেন তাদের জন্য প্রতিদিন দেখবেন আপনাকে 2 ডিজিটের ইমেইল করতে হয়, মানে অ্যাটলিস্ট 2 ডিজিট বলতে 10টা 12টা 50টা, যদি খুব বেশি বিজি হয় 50টা হয় না, এত হবে না। খুব বেশি বিজি দেখবেন প্রতিদিন আপনাকে 20 22টা ইমেইল করা লাগতে পারে। ইমেইল আপনাকে করা লাগবে। ইমেইল আবার হচ্ছে আপনাকে রিসিভ করতে হবে, ইমেইলকে সঠিকভাবে ইউজ করতে শিখতে হবে। যারা ব্যাংকার তাদের জন্য ইমেইল খুবই জরুরি। কারণ একটা সময় ছিল পোস্ট অফিসের মাধ্যমে ডকুমেন্ট প্রেরণ করা হতো, কিন্তু এখন কি করা হয় দেখা যায় স্ক্যান করে ইমেইলে আমরা পাঠিয়ে দিই, স্ক্যান করে সিল দিয়ে সাইন করে ইমেইলে পাঠিয়ে দিই। তার মানে ইমেইলটা আপনাকে করতে জানতে হবে। এই কোনো একটা টেস্ট নিচ্ছে যে আপনি ইমেইল সম্বন্ধে আপনার প্রিলিমিনারি নলেজ আছে কিনা। বলছে হোয়াট ইজ দ্য মিনিং অফ বিসিসি। তো এটা মুখস্থ করার বিষয়। বিসিসি মানে হচ্ছে ব্লাইন্ড কার্বন কপি, আরেকটা আছে হচ্ছে সিসি, সেটাকে বলা হয় কার্বন কপি। তাহলে এটার একটু কনসেপ্ট আমরা বুঝে ফেলি, ব্লাইন্ড কার্বন কপি কি জিনিস। তো সে হচ্ছে আমি কি করলাম, আমি হচ্ছে আমার নাম এ, আমি কি করবো, আমি হচ্ছে বি কে একটা মেইল পাঠাবো। তাহলে কি করবো, আমি সুন্দর মতো পিসি ঢুকবো বা ফোনে ঢুকবো, ঢুকে বি এর ইমেইলটা টাইপ করবো। যে বি এর ইমেইল ধরলাম যে BBB@gmail.com ধরলাম, আমি এখানে মেইলটা পাঠাই দেবো। তাহলে কি হবে, এই মেইলটা আমি আমার থেকে বি এর কাছে চলে যাবে। কিন্তু বিষয়টা যদি এমন হয় যে আমি যে ওকে মেইলটা দিছি, সেটা আমি আরো কয়েকজনকে জানাতে চাই, যে বিয়ের বসকে জানাতে চাই। বিয়ের বস ধরেন জেড, বিয়ের আরেকজন বস আছে ধরেন তার নাম হচ্ছে এক্স, এবং আরেকজন বস আছে তার নাম হচ্ছে ওয়াই, বা এরা হচ্ছে বিয়ের ফ্রেন্ড। সে আমি একটা কন্ট্রাক্ট করতেছি বিয়ের সাথে কন্ট্রাক্ট কি করলাম, যে ভাই আমি তোমার কাছে সে 100 পিস আমি টি শার্ট নিবো, এর বিনিময়ে আমি তোমাকে 10,000 টাকা দিব। তো আমি তোমাকে এটা একটা চুক্তি করলাম যে 10,000 টাকা দিব, পরবর্তী তুমি কিন্তু আমার কাছে বেশি চাইও না। তো এটা আমি মানুষকে জানাই রাখতে চাচ্ছি, যে আমি এই মেইলটা একজনকে জানাই রাখতে চাচ্ছি, যে কি ওর পরিচিত জেড ও জানুক, এক্স জানুক, ওয়াইও জানুক যে আমি এই চুক্তিটা করছি, কিন্তু আমি চাই না বি জানুক যে আমি ওদেরকে জানাই রাখছি। তখন আমি কি করব, জিমেইলে এখানে অপশন আছে দুইটা, একটা সিসি আর একটা হচ্ছে বিসিসি। আমি বিসিসি তে যাব, বিসিসি তে গিয়ে কি করব, আমি জেড এর ইমেল আইডি, এক্স এর ইমেল আইডি, ওয়াই এর ইমেল আইডি লিখবো বিসিসির জায়গায়, আর প্রাপকের জায়গায় আমি বি এর ইমেল আইডি লিখবো। তাহলে কি হবে, বি এর কাছে ইমেইলটা যথারীতি চলে যাবে, এবং একই সাথে এই মেইলটা জেড এর কাছে, এক্স ওয়াই জেড তিনজনের কাছে চলে যাবে। এক্স জানবে না যে মেইলটা আমি বি কে দিছি, ওয়াই কে দিছি, জেড কে দিছি। অর্থাৎ যাদের কাছে ইন্ডিভিজুয়ালি যাবে তারা কেউই জানবে না যে আমি কার কার কাছে মেইলটা সেন্ড করছি। এটাকে বলা হয় ব্লাইন্ড কার্বন কপি। অর্থাৎ আমি মেইলটার কার্বন কপি করে ব্লাইন্ডলি সেন্ড করলাম আর কি। একটা হচ্ছে সিসি কার্বন কপি। তার মানে আমি যদি সিসিতে গিয়ে এক্স ওয়াই জেড এর মেইলটা দিয়ে দিই, তাহলে বি জানবে যে ও আচ্ছা, ও তো আমাকে মেইল দিয়েছে, এক্স কেও দিয়ে দিছে, ওয়াই কেও দিয়ে দিছে, জেড কেও দিয়ে দিছে। এবং এক্স জানবে, সেও জানবে যে সে কাকে কাকে এই মেইলটা পাঠানো হয়েছে। পার্থক্যটা এইটা, আর কোনো পার্থক্য নেই বিসিসি এবং সিসি এর মধ্যে। একটা তো আমি কাউকে জানাতে চাই না, সবাই মেইল পাবে, 10জন মানুষই মেইল পাবে, কিন্তু সেই 10জন জানবে না, শুধু আমি জানবো যে আমি কাকে কে দিয়েছি। কিন্তু 10জন মানুষ মনে করবে যে শুধু আমাকে একাই দিয়েছে। আর সিসি মানে হচ্ছে
সেই কার্বন কপি, সেই কপিটা আমি 10 জনকে দিব, 10 জনই জানবে যে আমি ছাড়া আরো 9 জনের কাছে, কোন কোন 9 জনের কাছে মেইলটা গেছে। আচ্ছা, তো এখানে একটা শব্দের ইতিহাস জানা দেওয়া আছে, এটা আপনার পড়বেন, মনে রাখার দরকার নাই, ঠিক আছে। ঠিক আছে, আপনি এগুলো পড়ে নিবেন, ক্লাসটা বেশি লেন্দি করলে বিরক্তিকর লাগবে। আচ্ছা, এখানে মনে রাখার কৌশল যে প্রাইভেসি রক্ষা, হোয়াটএভার। নেক্সট আমাদের প্রশ্নটা আছে হচ্ছে এমএস ওয়ার্ড। এমএস ওয়ার্ড মানে হচ্ছে মাইক্রোসফট অফিস। মেইলের যেমন অনেক ব্যবহার আছে ব্যাংকে, মাইক্রোসফট অফিসে অনেক ব্যবহার। যারা বাংলাদেশ ব্যাংকে এডি হবেন বা এডি হয়েছে, যারা ব্যাংকে আছে, তাদের প্রচুর ডকুমেন্ট টাইপ করতে হয় নিজ হাতে, সেই জন্য এমএস ওয়ার্ডটা আপনাকে জানতে হবে। তো এমএস ওয়ার্ডে কাজ করার ব্যাপারটা হচ্ছে, আপনি শর্টকাট জানেন তাহলে খুব দ্রুত কাজ করতে পারবেন, খুব স্মুথলি কাজ করতে পারবেন। তাছাড়াও কাজ করা যায়, তবে আপনাকে যেহেতু আপনি একটা সফটওয়্যার সম্বন্ধে জানেন মানে তার শর্টকাট জানেন, তার ইন এন্ড আউট সবই জানেন। তো এখানে প্রশ্ন আছে যে হচ্ছে কি বলছেন, আচ্ছা টেক্সট ইন সেন্টার। আচ্ছা, মানে বিষয়টা হচ্ছে এরকম যে একটা পেজ এমএস ওয়ার্ড আপনি টাইপ করতেছেন, যে আপনি এখান থেকে টাইপ করতেছেন, টাইপ করতেছেন, টাইপ করতেছেন, তবে এখানে একটা দিলেন, তবে যাচ্ছেন যে এটাকে কি করবো, এটাকে আমি একদম মিডলে নিয়ে যাবো। তো এই জন্য কি করতে পারেন, আপনি এই জায়গায় স্পেস, অনেকগুলো স্পেস বাটন চেপে এটাকে সরাই সরাই দিকে নিয়ে যেতে পারেন, এটা একটা ওয়ে। কিন্তু এটাতে একদম মিডল হওয়াটা হয় না, সাধারণত হয় না। তো একদম মিডল নিয়ে যাওয়ার শর্টকাট হচ্ছে কন্ট্রোল ই। মানে দেখেন এখানে একটা টুইস্ট আছে, এটা হচ্ছে অনেকে এইটা এইটা দাগাই দিয়ে আসবে যে কন্ট্রোল সি, সি ফর সেন্টার, সেন্টারে নিয়ে যাবো একটা লেখা বা একটা প্যারাগ্রাফ বা একটা ওয়ার্ড এখানে আছে, আমি সেটাকে সেন্টারে নিয়ে যেতে চাই, তাহলে কন্ট্রোল সি চাপবো না, কন্ট্রোল সি না, কন্ট্রোল ই, এটা মনে রাখবে। কন্ট্রোল ই চাপলে যাবে হচ্ছে সেন্টারে, আবার কন্ট্রোল ই চাপলে একটু সাইডে চলে যাবে, আবার কন্ট্রোল ই চাপলে এই সাইডে চলে আসবে। হোয়াট এভার, আপনারা ট্রাই করবেন, হ্যাঁ। আচ্ছা, ভুল অপশন কেন হচ্ছে না সেটার বিশ্লেষণ এখানে দেয়া আছে। আবার এখানে এই যেগুলো পরীক্ষায় আসে, হ্যাঁ, যে লেফট অ্যালাইনের জন্য আমাদের শর্টকাট কি, কন্ট্রোল এল। লেফট অ্যালাইন মানে হচ্ছে আপনি যা লিখবেন সব, মনে করেন একটা লাইন লিখলেন এতটুকু, একটা লাইন লিখলেন এটুকু, একটা লাইন আবার লিখে ফেললেন এত বড়, একটা লাইন লিখলেন এটুকু, হ্যাঁ। তার মানে লেফট অ্যালাইন মানে হচ্ছে আপনার লেফটে এটা সব বরাবর থাকবে, আর রাইটে কোনো একটা লাইন এখানে শেষ হয়েছে, কোনো একটা এখানে, কোনো একটা এখানে, রাইটে আর কি কম বেশি হতে পারে, এটা হচ্ছে লেফট অ্যালাইন। তারপরে কি বলছে, সেন্টার অ্যালাইন্ড। সেন্টার অ্যালাইন্ড মানে হচ্ছে সম্পূর্ণ প্যারাগ্রাফটাকে মাঝখানে নিয়ে যাওয়া। তার মানে আপনি যা লেখা শুরু করবেন, যা লেখা শুরু করবেন, সে যদি এটা পেজ হয়, এটা পেজ হয়, সব মাঝখান থেকে শুরু হবে, এদিক থেকে শুরু হবে, দিয়ে আস্তে আস্তে আপনি সেই এখানে এ লিখলেন, তারপরে বি লিখবেন, তাহলে এটা একটু এদিকে সরে, বিটা একটু এদিকে সরে যায়। আর আপনারা এগুলো ট্রাই করলে বুঝতে পারবেন আর কি, Whatever, আমি ক্লাসে দেখাই দিব। রাইট অ্যালাইন মানে হচ্ছে লেফট অ্যালাইন, যেমন লেফট সাইডে লাইনগুলো যদি একদিকে সমান থাকে, আমরা কিন্তু এখন অ্যাপ্লিকেশন লিখি লেফট অ্যালাইনে, হ্যাঁ। লেফট অ্যালাইন মানে আমরা একদম এখানে লিখি টু, তারপরে এখানে লিখি হচ্ছে অথরিটি, বিষয়, স্যার লিখি আমরা এখানে, ইওর মোস্ট ওবিডিয়েন্ট লিখি আমরা এখানে, মানে সব বাম দিক থেকে শুরু করি, হ্যাঁ। তো এটাকে বলা হচ্ছে লেফট অ্যালাইন। আমরা এখন কিন্তু অ্যাপ্লিকেশন লিখি লেফট অ্যালাইনে। রাইট অ্যালাইন এইটা। আর হচ্ছে জাস্টিফাই। জাস্টিফাই মানে হচ্ছে দুই পাশই সমান থাকবে, লিখলাম লাইনটা এতটুকু এতটুকু, আবার একটা লাইন ঠিক এখান থেকে শুরু হবে, এখানে গিয়ে শেষ হবে, একটা লাইন ঠিক এখান থেকে এখানে গিয়ে শেষ হবে। আপনি দেখবেন আমাদের যে বইগুলো আছে, যে বাজারে আমরা গাইড বই বা গল্প উপন্যাসের বই পাওয়া যায়, সেগুলো হচ্ছে জাস্টিফাইড থাকে। জাস্টিফাইড মানে দুই পাশেই দেখবেন সমান, যে বাম পাশে লাইনগুলো শুরু হয়েছে এখানে, এখানে গিয়ে শেষ হয়েছে, ডান পাশে দেখবেন একই বরাবর একটা সোজা দাগ টানা যায়, জাস্টিফাইড থাকে বইগুলো, খেয়াল করে দেখবেন। ওকে, ভিজুয়াল পার্থক্য দেওয়া আছে, আপনারা একটু দেখে নেবেন। এই যে এই জায়গাটা, যারা ওয়ার্ড ইউজ করবেন, এই যে এখানে দেওয়া আছে, এই যে এখানে বুঝতে পারবেন যে এটা লেফট লাইন, এটা মিডল লাইন, এটা জাস্ট, এটা হচ্ছে রাইট লাইন, এটা হচ্ছে জাস্টিফাইড। এরপর যে প্রশ্নটা দেওয়া আছে এটা হচ্ছে এক্সেল এর। এক্সেলও আমাদের অনেক কাজ আছে, এক্সেলে প্রচুর ক্যালকুলেশন আছে। হুট করে একজন কাস্টমার এসে আপনাকে জিজ্ঞেস করলো যে আমি 10 লাখ টাকার এফডিআর করতে চাই, বা 10 লাখ টাকা এফডিআর করব, 5 বছর পর তুলবো, আমি কত টাকা প্রফিট পাবো। তো আপনি কিন্তু ওই যে কত টাকা প্রফিট পাবে, ট্যাক্স কতটুকু কাটবে, ভ্যাট কতটুকু কাটবে, এগুলো হিসাব করে কিন্তু ইমিডিয়েটলি বলা কষ্টকর। মানে এটা সহজ এক্সাম্পল দিচ্ছি, হ্যাঁ।
তো আমরা এখানে অনেক এক্সেল তৈরি করে থাকি, জাস্ট আমি বসাই দিই যে কি 10 লাখ টাকা কয় বছর লাগবে, এত বছর। সুদের হারটা আমরা ওখানে বসাই দিয়ে রাখছি, ইনপুট দিয়ে রাখছি। তো সুন্দর করে ক্যালকুলেশন করে বলে দেয় যে আপনি কত টাকা পাবেন। এক্সেলের এটা তো হচ্ছে খুবই শর্টকাট, মানে খুবই প্রিলিমিনারি প্রাইমারি একটা ইউজ, কিন্তু এক্সেল আরো অনেক বড় বড় ইউজ আছে। এক্সেলের মেইনলি ইউজ হচ্ছে অ্যানালাইসিস করা। হ্যাঁ, তো এই জন্য এক্সেলের কিছু ফর্মুলা আছে, সেই ফর্মুলা গুলো জানতে হবে। যেমন এখানে প্রশ্নটা ছিল যে, আচ্ছা আমি একটা পেজ অ্যাড করে নিই তাহলে সুবিধা হবে। কত নম্বর পেজ আছে এটা? 41। আচ্ছা, প্রশ্ন ছিল হচ্ছে ইকুয়াল। এক্সেলে হচ্ছে ইকুয়াল দিতে হয়, ইকুয়াল না দিলে কোনো ফর্মুলা কাজ করে না। ইকুয়াল মিনিমাম অফ অ্যাভারেজ অফ B1 B2 প্রোডাক্ট B3 B4 ক্লোজ। মানে বিষয়টা হচ্ছে B1 সেল এবং B2 সেলের অ্যাভারেজ, আর B3 এবং B4 সেলের প্রোডাক্ট, প্রোডাক্ট মানে হচ্ছে মাল্টিপ্লিকেশন, এই দুইটার মধ্যে মিনিমাম কোনটা, বাইরে দেখা যাচ্ছে মিনিমাম, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। যে B2 সেলে যেটা আছে আর B1 সেলে যেটা আছে সেইটার অ্যাভারেজ একটা নাম্বার, ধরলাম নাম্বারটা বের হবে এক্স, আর B3 B4 সেলে যে নাম্বার দুটো দেওয়া আছে সেই দুটোর প্রোডাক্ট মানে মাল্টিপ্লাই, সেই দুটো হবে ওয়াই। তো সেইটার এই যে দুইটা নাম্বার পেলাম, এই দুটোর মধ্যে মিনিমাম ভ্যালু কোনটা সেটা আমাদের বের করতে হবে। তো আমাদের তো এখানে এক্সেল শিট দেওয়া নেই, এখানে কি B1 B2 ভ্যালু দেওয়া আছে যে B1 20 B2 হচ্ছে 24, তাহলে B1 20 আর B2 হচ্ছে 24, এটার এভারেজ কি হবে? 44 ডিভাইড বাই 2 মানে হচ্ছে 22। ফার্স্ট নাম্বারটা আমরা পেয়ে গেলাম 22। B3 15 আর 20, তাহলে এটার প্রোডাক্ট কি হবে? প্রোডাক্ট হবে হচ্ছে 300। তাহলে 22 এবং 300 এর মিনিমাম, মিনিমাম কত? মিনিমামটা হচ্ছে 22, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। দিস ইজ অ্যান্সার। তাহলে এই ফর্মুলাটা যদি আপনি জানেন, লজিকটা ধরতে পারেন, তাহলে অ্যান্সার বের করার কোনো ব্যাপার না, খুবই সহজ ম্যাথ। তো এগুলো মাঝে মাঝে আসে। তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে এক্সেল এর শর্টকাট, MS ওয়ার্ড এর শর্টকাট, কম্পিউটারের শর্টকাট, এক্সেল এর ফর্মুলা, এগুলো জানতে হবে। তো এটা এখানে করে দেওয়া আছে, আপনারা দেখবেন। ওকে, ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 22। আচ্ছা, থার্ডটা হচ্ছে এক্সেল নিয়ে কোশ্চেন করছে। এটা কিন্তু একদম খুবই মানে খুব দা লাস্ট এডি কোশ্চেন। হ্যাঁ, একদম লাস্টের যে 2023 সালে যে কোশ্চেনটা হয়েছে সেখানে তো দেখতেছেন যে অ্যাপ্লিকেশন বেসড অ্যাপ্লাইড কোশ্চেন গুলো এখানে দেওয়া হচ্ছে। হ্যাঁ, এখানে কি বলছে? ইন MS এক্সেল, এই যে এই সাইনটা কখন আসে? তো যারা এক্সেলে কাজ করবেন ওরা দেখবেন মাঝে মাঝে এমন একটা সাইন চলে আসে। সাইন কখন আসে? যখন সেল রেফারেন্স ইনভ্যালিড, তার মানে আমরা সেলের মধ্যে একটা ডাটা দিছি, কিন্তু কিন্তু অন্য একটা সেলের রেফারেন্স দিছি, সেই রেফারেন্সে কোনো ডাটা নেই, তখন আর কি এটা দেখা যায়। তো এটা মনে রাখার সিস্টেম কি? এটা মনে রাখার সিস্টেম এক্সেলে কাজ করতে গেলে বুঝতে পারবেন। আর একটু আমরা মনে রাখবো, মেমোরাইজ করব। মানে নো নেম, একটা তুমি রেফারেন্স দিচ্ছ সেখানে কোনো কিছুর নাম নেই। ঠিক আছে? তাহলে নেম এরর কেন হয়, কি হয়, এখানে দেওয়া আছে। এটা হচ্ছে লজিক্যাল এরর। আরো বিভিন্ন টাইপের এরর আছে, যে এই টাইপ একটা সাইন আসে সেখানে। এখানে আমি কিছু এরর কোড দিয়ে রাখছি, এটা মনে রাখবেন। যে রেফারেন্স কোড, যখন রেফারেন্স সেলটা মুছে যায়, ডিলিট হয়ে গেছে, তখন এটা রেফারেন্স ভ্যালু, যে একটা ভ্যালু টাইপ করতে ভুল হয়ে গেছে। হ্যাঁ, যে সংখ্যার মাঝখানে টেক্সট চলে আসতে পারে, সংখ্যার মাঝখানে সিম্বল চলে আসতে পারে, সংখ্যার মাঝে একটা স্পেস চলে আসতে পারে, তখন যে ভ্যালু, তুমি যে ভ্যালুটা দিচ্ছ ভ্যালুটা সঠিক না। মানে ওরা ভ্যালু দিয়ে একটা কি বলে এক্সক্লেমেটরি সাইন দিয়ে রাখছে, যে তুমি যে কি ভ্যালু দিছো এটা তো বুঝতেছি না আমি, বিষয়টা এরকম। তারপর যখন কোনোকে শূন্য দিয়ে ভাগ করা যায়, ভাগ করা হয়, আমরা জানি যে কোনো সংখ্যাকে শূন্য দিয়ে সাধারণত ভাগ করলে সেটা হয় আনডিফাইন্ড। ওকে, তো আনডিফাইন্ড না দিয়ে ওরা বলছে যে ডিভাইড বাই 0। হোয়াট ইজ দিস? মানে এমন একটা ওয়ার্নিং দেয় আর কি। আর যখন তুমি এমন একটা সেলের রেফারেন্স যে সেলটাই আসলে এক্সিস্ট করে না, তখন বলা হয় নাল, যে তোমার রেফারেন্সটা আসলে শূন্য। শূন্য শূন্য বলতে জিরো না, শূন্য বলতে আসলে কিছুই নাই ওখানে। এই শূন্য মানে হচ্ছে মহাশূন্য, মানে সেখানে কিছুই নেই। আচ্ছা, হোয়াট এভার, আমাদের
এই যে শর্টকাট গুলা, এই এরর গুলা, এগুলা আসলে আমাদেরকে পরীক্ষার জন্য মেমোরিজ করতে হবে, কাজের জন্য শিখতে হবে। তো আমার মনে হয় আমি এডির কোশ্চেন গুলো শেষ করে ফেলছি। এরপর আছে সেটা হচ্ছে আমাদের রিসেন্টলি এসএর কোশ্চেন। আচ্ছা, আমি কোশ্চেনটা আমি নিয়ে আসতেছি। ওয়েট, এটা এখানে অ্যাড করা নেই, এটা আরেকটা ফাইল অ্যাড করা আছে। ইন দ্য মিন টাইম আমাদের সম্বন্ধে যদি কোনো আপনাদের মতামত থাকে বলতে পারেন, আমি এটা নিয়ে আসতে। আচ্ছা, আমার জিজ্ঞাসা হচ্ছে গিয়ে স্যার, আপনি কি মানে আমাদেরকে এই যে যে কয়টা ক্লাস মানে আছে কম্পিউটারের, এখানে কি আপনি সবগুলো টপিকস আমাদেরকে পড়াবেন কিনা? হ্যাঁ, আপাতত আমাকে সবগুলো টপিকসই দেয়া আছে, আমি আশা করি সবগুলো টপিকসই টাচ করবো, সবগুলোই পড়াবো। আমি যদি সুস্থ থাকি, আল্লাহ তাআলা যদি আমাকে সুস্থ রাখে, ইনশাল্লাহ আমি সবগুলোই পড়াবো। আর আপনি কি নিজে শিট প্রোভাইড করবেন নাকি, বা আমাদেরকে কোনো বই সাজেস্ট করবেন, সেক্ষেত্রে সেটা যদি বলতেন। আচ্ছা, প্রথমত বিষয়টা হচ্ছে আপনারা অবশ্যই কোনো না কোনো বই পড়েন, তাই তো? সেই বইটা আপনারা অবশ্যই পড়বেন। আর আমি আমার পড়ানোর জন্য যে যে বিষয়গুলো, মানে যখন যে টপিকটা পড়াবো সেই টপিকটাতে যেটা ইম্পর্টেন্ট মনে করবো, যে এই তথ্যগুলো মনে করবো ইম্পর্টেন্ট, আপনাদের জানা দরকার, সেই তথ্যগুলো আমি আমার স্লাইডে প্রোভাইড করব। তার মানে বিষয়টা এই না যে আপনারা শুধুমাত্র আমার স্লাইড পড়লেই হবে। আপনি দেখবেন যে আমার স্লাইডে যা থাকবে সেটা তো আর আমি বানাই দিব না, আমি অবশ্যই কোনো না কোনো বইয়ের হেল্প নিয়েই দিব, তাই না? বা আমি তো কোনো না কোনো বই পড়েই আসছি অনার্স লাইফে, অন্য অন্য সময়। আমি শুধু কি করবো, আপনাদের জন্য হেল্প করবো শুধু এতটুকু, যে আমি আপনাদেরকে দেখাই দিব যে ভাই, পুরো বইয়ের এত কিছু পড়ার দরকার নেই, এগুলোকে আগে পড়ো, তারপর ওগুলোকে পড়ো। আই থিঙ্ক আমি বুঝাইতে পারছি আমি আসলে কি বলতে চাচ্ছি। জি জি, বুঝতে পেরেছি হ্যাঁ, পুরো হ্যাঁ, হ্যাঁ, ব্যাপারটা। ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, একটু আমাকে আমাকে একটু সময় দিবেন, ফাইলটা একটু খুঁজতেছি। তৌফিক ভাই, কোনো সমস্যা? আমি আসলে এসআর কোশ্চেনটা খুঁজতেছি, মানে এটা রাখছিলাম তো, সম্ভবত অন্য ডিভাইসে আছে। কোন প্রশ্ন? এসো এসো, মানে ওই যে এডিটা শেষ হয়ে গেছে, এসআর কোশ্চেনটা আমি এখানে রাখছিলাম, এটা আসলে মানে স্লাইডটা আর কি, এটা একটু খুঁজে পাচ্ছি না। ওয়েট, একটু আমাকে সময় দিন। আচ্ছা, আমি না হলে কোশ্চেনটা দেখে পড়াই দিচ্ছি, সমস্যা নেই, স্লাইডটা আমি প্রোভাইড করে দিব।
আচ্ছা, আপনাদের কাছ থেকে অনাকাঙ্ক্ষিত সময় নেওয়ার জন্য খুবই দুঃখিত। ওকে, আমি ক্লাসে ফিরে যাই। আমি আসলে সবগুলোকে একসাথে করে ফেলছিলাম তো কম্বাইনটা পাচ্ছি না। আমি আলাদা আলাদা করে যেগুলো স্লাইড তৈরি করছি সেগুলো আমি দেখাচ্ছি প্রতিটা কোশ্চেন ওয়াইজ। আশা করি আপনারা বুঝতে পারবেন। আপাতত ক্লাসটা আমি এভাবে শেষ করে দিই, তবে আমি একসাথে যেটা চালাই মানে কম্বাইন করছি সেই পিডিএফটা আমি আপনাদেরকে দিয়ে দেবো। যেমন এখানে 87 নম্বর প্রশ্নটা আছে আমাদের এসএর, যে হচ্ছে হ্যাঁ, শুনতে পাচ্ছেন? আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, আমি আসলে প্রত্যেকটা প্রশ্নকে একটু আলাদা আলাদা করে মানে আমি আমার মতো করে সাজাই নিয়ে পরে সবগুলোকে একসাথে করছিলাম। তো একসাথে করা যে ফাইলটা সেটা আসলে খুঁজে পাচ্ছি না, আলাদা আলাদা করা ফাইলগুলোকে পাচ্ছি কোশ্চেন ওয়াইজ। ঠিক আছে, 87 নম্বর এখানে আছে সাইবার সিকিউরিটি নিয়ে কোশ্চেন। মানে এখন যেহেতু অনলাইনে একটা কথা আছে, যে কথাটা কি, যে অনলাইনে কোনো কিছুরই আসলে কোনো নিরাপত্তা নাই, সিকিউরিটি ইন অনলাইন ইজ এ মিথ। ঠিক আছে, এটা একটা আমাদের প্রচলিত আর কি, মাঝে কিছু অনলাইনে থাকে না, একটু মজা করার জন্য বলে এইটাই, যে আসলে অনলাইনে সিকিউরিটি বলতে কিছুই নাই, সবকিছুই ওপেন, সবকিছুকেই হ্যাক করা যায়। ওকে, তো হ্যাকিং করার জন্য কি করে হ্যাকাররা? হ্যাকিং করার জন্য হ্যাকাররা প্রথম ভাইরাস ইউজ করে। ভাইরাসটা কি? ভাইরাসটাও কিন্তু একটা সফটওয়্যার, বা ভাইরাসটাও একটা কিন্তু হচ্ছে অ্যালগোরিদম। হ্যাঁ, যে আপনার পিসিতে আমি প্রবেশ করে একটা আমার মতো অ্যালগোরিদম সেট করতেছি। নর্মালি একটা ওএস আছে, অপারেটিং সিস্টেম আছে, সেখানে একটা অ্যালগোরিদম আছে, সেই অ্যালগোরিদম ওয়াইজ কাজ করবে পিসি। সেখানে আমার ঢোকার কোনো, আমার অ্যালগোরিদমে কাজ করার কোনো কথা না। কিন্তু আমি সেখানে যদি ঢুকে আমার মতো করে প্রোগ্রাম করি, তাহলে আমি হচ্ছে হ্যাকার। আর আমি যে প্রোগ্রামটা করবো সেটা হচ্ছে ভাইরাস। এটা হচ্ছে আমাদের মানব দেহের ভিতরে, আমাদের যেভাবে আমাদের মানব দেহের কর্মকাণ্ড চলা উচিত, এর বাইরে যদি কোনো রোগ জীবাণু ঢুকে কোনো ব্যাঘাত সৃষ্টি করে, সেই রোগ জীবাণুটাকে আমরা কি বলি? ভাইরাস, ব্যাকটেরিয়া। এইটাই ব্যাকটেরিয়া, এখান থেকে নাম আসছে ভাইরাস। তো এখানে প্রশ্নটা করছে, এটা একটা মেমোরাইজ বেসড প্রশ্ন, যে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ফার্স্ট কম্পিউটার ভাইরাস? প্রথম কম্পিউটার ভাইরাসের নাম কি? সেটা হচ্ছে ক্রিপার। এটা আপনারা মুখস্থ করুন, মেমোরাইজ করুন, আসলে বোঝার কিছু নেই। ঠিক আছে, তো আমি এখানে যেহেতু স্লাইড তৈরি করার লাগে, আমি একটু ভাইরাসটা কিভাবে আসলো, ভাইরাসটা কিভাবে কাজ করে, এগুলো আমি দিয়ে রাখছি। তবে একটা জিনিস মনে রাখতে পারেন, সেটা হচ্ছে যে 1971 সালে বব থমাস এটা তৈরি করেন, এটা মনে রাখতে পারেন। ওকে, আর এই একটা আইকনিক মেসেজ আছে আইটি সেক্টরে, হচ্ছে কিছু আইকনিক জিনিসপত্র আছে। যেমন যারা আপনারা প্রোগ্রামিং শিখতে যান, প্রথমে কি শিখেন? প্রোগ্রামিং শিখেন হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড লেখা শিখেন। যে আপনার প্রথমেই লেখা শিখেন হ্যালো ওয়ার্ল্ড। যেই ল্যাঙ্গুয়েজ শিখেন, আপনি যে সি দিয়ে শুরু করেন, পাইথন দিয়ে শুরু করেন, যা দিয়ে শুরু করেন, প্রথমে শিখেন হ্যালো ওয়ার্ল্ড। এখানে কিন্তু আপনি জীবনের প্রথম হ্যালো ওয়ার্ল্ড না লিখে আপনার নামটাও লিখে দিতে পারেন, কিন্তু এটা একটা জাস্ট সিস্টেম। যেমন আমরা বিষয়টা এরকম, এ ফর শিখি অ্যাপেল, এ ফর আমরা এরোপ্লেনও শিখতে পারতাম, বি ফর শিখি বল, বি ফর বাংলাদেশও শিখতে পারতাম। তো হোয়াট এভার। তো মেসেজটা কি ছিল? যে কিপার, কিপার যেই পিসিতে এফেক্ট করতো, যেই পিসিতে যেত, সেখানে সে একটা মেসেজ দিত যে আই এম দ্য ক্রিপার, ক্যাচ মি ইফ ইউ ক্যান। তো এটা আসলে খুব একটা ক্ষতিকর ভাইরাস ছিল না, এটাই আর কি এখানে বলার চেষ্টা করা হচ্ছে। আর এই যে রিপারকে, যেহেতু একটা ভাইরাস তৈরি হয়েছে, এটাকে প্রতিরোধ করার জন্য আরেকটা সফটওয়্যার তৈরি করা দরকার, সেটার নামই হচ্ছে অ্যান্টিভাইরাস। তো অ্যান্টিভাইরাস এটাকে, এই প্রথম অ্যান্টিভাইরাস রিপারকে, রিপার প্রথম ভাইরাস, তাহলে এটাকে মোছার জন্য যেটা তৈরি করা হয়েছে সেটা হলো প্রথম অ্যান্টিভাইরাস। তাহলে রিপারকে মোছার জন্য প্রথম যে সফটওয়্যার তৈরি করা হয়েছে, যে অ্যান্টিভাইরাস তৈরি করা হয়েছে, সেটার নাম হচ্ছে রিপার। এটা আপনারা মনে রাখতে হবে। আচ্ছা, তারপরে আমি এখানে ব্যাখ্যা করে দিছি, এটা আপনারা দেখে নেবেন। আমি পূর্ণাঙ্গ পিডিএফটা প্রোভাইড করবো, আপনারা দেখে নেবেন। নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেনটা মেমোরাইজ বেস, যে হোয়াট ডাজ কিউআর স্ট্যান্ড? আমরা সবাই এখন কিউআর কোড ইউজ করি, ম্যাক্সিমাম কোথায় ইউজ করি? অনলাইন পেমেন্ট ইউজ করি। আপনারা বাংলাদেশ ব্যাংকের অ্যাপ্লাই করলেন, সেখানে আপনারা বাংলা কিউআর ইউজ করে ফেলছেন। হ্যাঁ,
তাহলে বাংলা কিউআর সম্বন্ধে যেহেতু ইউজ করে ফেলছেন বাংলা কিউআর, বাংলাদেশ ব্যাংক কিন্তু এখন বাংলা কিউআর কে একটু গুরুত্ব দিচ্ছে। হ্যাঁ, তো আপনারা বাংলা কিউআর সম্বন্ধে একটু জেনে নেবেন, এটা আপনাদের এক্সামও আসতে পারে, রিটেনেও আসতে পারে। হ্যাঁ, বাংলা কিউআর এটা সম্বন্ধে আপনারা জানতে পারেন। বাংলা কিউআর আপনারা হচ্ছে ক্যাশলেস ক্যাশলেস সোসাইটি গঠনেও আমাদের সরকার এবং বাংলাদেশ ব্যাংক বেশ ভালো একটা গুরুত্ব দিচ্ছে। তো ক্যাশলেস সোসাইটি সম্বন্ধে যখন আপনারা পড়বেন তখন বাংলা কিউআর সম্বন্ধে পড়ে ফেলবেন। ওকে, কিওয়ার্ডটা কি? কিওয়ার্ডটা হচ্ছে কুইক রেসপন্স কোড। কিওয়ার কোড হচ্ছে কুইক রেসপন্স কোড, আর কিছুই না। এটাও মনে রাখার মতো একটা বিষয়। কিউআর কোড আপনারা চিনেন। আমি একটা ইতিহাস দিয়ে রাখছি, আপনাদেরকে পড়াতে হয় এই জন্য ইতিহাস দিয়ে রাখছি। তারপরে মনে রাখবেন যে কিউআর কোড কখন তৈরি হয়েছে প্রথম, যে 1994 সালে। সাল সাধারণত আসে না, আপনার মনে রাখার জন্য মনে রাখতে পারেন। কোন কোম্পানি তৈরি করছে? ডেসনোওয়েভ কোম্পানি। সেই কোম্পানিটা কোথায় অবস্থিত? সেই কোম্পানিটা জাপানে অবস্থিত। এটা মূলত কি? এটা মূলত হচ্ছে টু ডাইমেনশনাল বারকোড। বারকোড এবং কিউআর কোড কিন্তু আলাদা। কিউআর কোড হয় স্কোয়ার আর বারকোড হয় হচ্ছে রেক্টেঙ্গুলার শেপ। কিউআর কোডে অনেকগুলো ডট থাকে, এখানে একটা, এখানে একটা, অথবা এখানে একটা, মানে তিনটা বিন্দু থাকে, পয়েন্ট থাকে আর কি, তিনটা জোন থাকে। আর বারকোডে কি থাকে? বারকোডে হচ্ছে দাগ টানা থাকে। কিউআর কোড কি কাজে ইউজ করা হয়, বারকোড কি কাজে ইউজ করা হয়, এগুলো আপনারা করবেন। বারকোড কোথায় ইউজ করা হয়? বারকোড ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রোডাক্টের প্রাইসিং ইউজ করা হয়। আচ্ছা, আমি মনে হয় অনেকগুলো তথ্য দিয়ে দিছি, বই থেকেও পড়বেন, পিডিএফটাও দেখে রাখতে পারেন। বারকোড বনাম কিউআর কোড, তথ্য ধারণ ক্ষমতা কোনটার বেশি, দ্বিমাত্রিক ক্ষমতা, এগুলো আপনারা একটু পড়ে ফেলবেন, আশা করি হবে। আধুনিক ব্যবহার প্রয়োগ, এত কিছু আসলে ক্লাসে বলা যাচ্ছে না, কোনো প্রশ্ন থাকলে নেক্সট ক্লাসে বলবেন। আচ্ছা, নেক্সটটা হচ্ছে, এইটাও মেমোরাইজ বেসড, যে মহাকাশ বিজ্ঞান বিষয়ে কুইজ। যে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ওয়ার্ল্ড ফার্স্ট আর্টিফিশিয়াল স্যাটেলাইট? স্যাটেলাইট মানে কি, আর্টিফিশিয়াল স্যাটেলাইট মানে কি, এটা আমরা একটু জানতে হবে। স্যাটেলাইট মানে হচ্ছে উপগ্রহ, আর্টিফিশিয়াল স্যাটেলাইট মানে হচ্ছে মানব সৃষ্ট উপগ্রহ। হ্যাঁ, মানব সৃষ্ট যত কিছু আছে সবই হচ্ছে আর্টিফিশিয়াল, আর যেগুলো মানব সৃষ্টি করে নাই, প্রকৃতিতে আসে, সেগুলোকে বলা হয়, সেগুলো হচ্ছে ন্যাচারাল। ঠিক আছে, তাহলে প্রথম মানব সৃষ্ট স্যাটেলাইটের নাম কি ছিল? স্পুতনিক 1। স্পুতনিক 1 কে তৈরি করছিল? স্পুতনিক 1 তৈরি করছিল হচ্ছে রাশিয়া বা তখনকার সোভিয়েত ইউনিয়ন। ওকে, সালটা কবে? এটা আসলে বিসিএস এর কোশ্চেনেও আসে, চাকরির কোশ্চেনেও আসে। তাহলে স্পুতনিক হচ্ছে সোভিয়েত ইউনিয়ন তৈরি করছিল। কবে উৎক্ষেপণ করছিল? 4 অক্টোবর 1997 সালে, 1957 সালে, সরি। শুনে আমি আমি যদি এখানে ভুল বলি 1997 সালে, তো দেখবেন আপনার মাথায় 1997টাই সেট হয়ে যাবে। আপনি পরীক্ষায় কি 1997টা দাগায় আসবেন, দেখে যাবেন আপনি পড়বেন বারবার 1957, ওটা আর মাথায় থাকবে না। মানে আমরা শুনে যা মনে রাখতে পারি সেটা বেশি দীর্ঘস্থায়ী হয়, এই জন্য আমাকে ভুল বলা যাবে না। আমি ভুল বললে আমাকে ধরাই দিবেন। আচ্ছা, এগুলো দরকার নেই, এগুলো পড়ার দরকার নেই, এগুলো আর কি জানার জন্য যারা একটু বেশি জানতে চান, একটু ইন্টারেস্ট ফিল করবেন, তারা পড়বেন। একটা বিষয় হচ্ছে, প্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অনেক চলে চলে আসতেছে, হোয়াট এভার। প্রথম আর্টিফিশিয়াল স্যাটেলাইট হচ্ছে স্পুতনিক 1। আর পৃথিবীর বাইরে মহাকাশে প্রথম যেই মানুষটা গেছে তার নাম হচ্ছে ইউরি গ্যাগারিন, সেও কিন্তু সোভিয়েত ইউনিয়নের। এবার হচ্ছে উপগ্রহগুলা, যে স্পুতনিক 1 ছিল হচ্ছে সোভিয়েত ইউনিয়নের, এক্সপ্লোরার 1 ছিল হচ্ছে যুক্তরাষ্ট্রের, পলাপ A1, পলাপ এটা ছিল হচ্ছে ইন্দোনেশিয়া, আর বাংলাদেশের প্রথমটা হচ্ছে বঙ্গবন্ধু। আচ্ছা, এগুলা আশা করি খুব একটা দরকার নাই। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে চলে যাই। আমি কি খুব দ্রুত যাচ্ছি? ঠিক আছে স্যার। আচ্ছা, ঠিক আছে। আপনার মাঝে মাঝে কথা বললে আর কি ভালো লাগে, তখন আর কি মনে হয় যে না, ক্লাসটা আরেকটু, মানে আমার নিজের কাছে ভালো লাগে বা আমাদের কাছে ভালো লাগে, ইন্টারাকশন হলে ক্লাসটা ভালো হয়। এইটা আসলে ভূগোলের কোশ্চেন, কিন্তু লাস্ট পরীক্ষায় চলে আসছে আইসিটি তে। হুইচ ইজ দ্য লার্জেস্ট টপোগ্রাফিক রিজন অফ বাংলাদেশ? হুম, তো বাংলাদেশের মানে বাংলাদেশ আসলে কি, বাংলাদেশ আসলে পৃথিবীর সব থেকে বড় বদ্বীপ, এই আর কিছু না। বদ্বীপের ইংলিশ হচ্ছে ডেল্টা, শেষ। আপনারা যারা বিসিএস এর প্রিপারেশন নিচ্ছেন তারা এটা একদম বাংলাদেশের প্রথম, মানে বাংলাদেশ পরিচিতির প্রথমেই এটা পড়ে আসছেন, যে বাংলাদেশ হচ্ছে একটা বদ্বীপ,
বদ্বীপ সমভূমি, যেটা আসলে পলি পলি পরে পরে গঠিত হয়েছে কত বছর ধরে, সেটা আপনারা জানেন। আর এগুলো যেগুলো আছে, এগুলো এই যে হিলি, হিলি মানে পাহাড়ি না, পাহাড়ি না। তারপরে হচ্ছে এই যে এই বিভিন্ন টাইপ দেওয়া আছে, আমি এগুলো ব্যাখ্যা করে দিচ্ছি এখানে। যে বৃহত্তম অঞ্চল বদ্বীপ সমভূমি, পাহাড়ি না। গঠন প্রক্রিয়া, ভৌগোলিক গুরুত্ব, এগুলা আপনারা ভূগোল বইতে অনেক ভালো পাবেন। যে পার্বত্য ক্ষুদ্র অঞ্চল কিছু আছে, সেটা কোথায় আছে? আমাদের হিল ট্রাক্স আছে 3টা জেলা মিলে। ভূখণ্ডের মাত্র 12%। চট্টগ্রাম সিলেট অঞ্চল, এটা পাহাড়ি অঞ্চল। আর হচ্ছে টিপরা হচ্ছে কুমিল্লা নোয়াখালী কিছু অংশ নিয়ে গঠিত, যেটা হচ্ছে কি বলে ওই সমুদ্রের সাইডের অঞ্চল। হ্যাঁ, যেটার মধ্যে ভাষাঞ্চর আছে, হ্যাঁ ভাষাঞ্চর কিন্তু নোয়াখালীর মধ্যে অবস্থিত। আর ভুল অপশন গুলো কেন না, সেটা ওখানে দিয়ে দেওয়া আছে যে পার্বত্য অঞ্চল না, মাত্র 12%, তার মানে সব থেকে বড়টা পার্বত্য না। টিপরা যেটা, এটাও খুবই ক্ষুদ্র অংশ, বদ্বীপের তুলনায় খুবই নগণ্য। আর পলিমাটি, পলিমাটি আসলে না। পলিমাটি হচ্ছে একটা মাটি, একটা মাটিরও ধরন না আসলে, এটা একটা পলি হচ্ছে কি বলবো এটাকে, মাটির উপরের অংশটা, এটাকে পলি বলতে পারি আমরা। তাহলে বাংলাদেশ আসলে অ্যাকচুয়ালি পলিমাটি নির্ভর অঞ্চলও না, তীব্র অঞ্চলও না, পার্বত্য অঞ্চল না, বাংলাদেশ হচ্ছে একটা ডেল্টা। সারাংশ দেওয়া আছে যে আমাদের ডেল্টা হচ্ছে 80%। এটা আসলে আমি এত বড় করে ক্লাসে বলারও কিছু নাই, শুধু বলে আপনাদের টাইম নষ্ট হবে। নেক্সট প্রশ্নে চলে যাই। 2টা প্রশ্ন এখানে আছে, সেটা হচ্ছে কম্পিউটার সায়েন্স নিয়ে, এআই নিয়ে। হ্যাঁ, হুইচ ইজ হুইচ ওয়ান ইজ নট এ লিডিং এআই স্টার্টআপ? এআই স্টার্টআপ মানে কি? স্টার্টআপ মানে আপনিও জানেন, স্টার্টআপ মানে হচ্ছে একটা বিজনেস তৈরি করার। এটা কি কি বলা হয় স্টার্টআপের বাংলা, কি বলা হয় স্টার্টআপের বাংলা? কেউ জানেন আপনারা? বলতে পারেন? স্টার্টআপ হচ্ছে একটা উদ্যোগ। হ্যাঁ, যে হুইচ ইজ নট লিডিং এআই স্টার্টআপ, যে আর্টিফিশিয়াল উদ্যোগ না কোনটা, এইটাই। বাংলা দরকার নেই, ইংলিশ মনে রেখেন। এআই স্টার্টআপ না। তো ওপেন এআই, ওপেন এআই তো আমরা জানি যে আমরা এআই মানেই আমাদের মাথায় চলে আসে চ্যাট জিপিটি, এমএফএস। হ্যাঁ, মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস মানেই আমাদের মাথায় চলে আসে বিকাশ। এখন অবশ্য আমাদের মাথায় নগদ হয়ে গেছে, বিকাশ নগদ। তো এটা ছাড়াও আমাদের এমএস কত, আচ্ছা আমাদের এমএফএস কতগুলো আছে, এটা কিন্তু আপনাদের জন্য একটা ব্যাংকের জন্য একটা জরুরি কোশ্চেন, যে এমএফএস কতগুলো আছে, কয়টা, পরিমাণ কত, এগুলো বের করে নেবেন, মানে আপডেট হয়। আপনারা জেনে নিন যে total কয়টা এমএফএস আছে, এমএফএস এর ফুল ফর্ম কি। তারপর একটা টাইম না, এখনো আছে যে বাইক, মোটর বাইক মানেই আমরা বলি হুন্ডা। হুন্ডা একটা জাপানিজ কোম্পানি। সেম অ্যাজ এআই বলতে আমরা বুঝি চ্যাট জিপিটি, কিন্তু চ্যাট জিপিটি ছাড়াও আরো প্রায় শতাধিক এআই স্টার্টআপ আছে। তো সেটার একটা হচ্ছে এক্স এআই কোহের, ঠিক আছে। আর এনভিডিয়া না কেন, এনভিডিয়া হচ্ছে এরা মূলত কি তৈরি করে, এনভিডিয়া এরা মূলত হচ্ছে গ্রাফিক্স কার্ড তৈরি করে, এরা মূলত হচ্ছে হার্ডওয়্যার তৈরি করে একটা কোম্পানি। তাহলে বাকিগুলা, যে ওপেন এআই আমরা জানি, এই দুইটাকে আসলে আমাদের কাছে অপরিচিত, তাহলে এই দুইটাকে আমাদের জানতে হবে। আরো কি কি আছে সেগুলো আর কি আমাদের একটু জানতে হবে। তো আমি এখানে কয়েকটা তুলে দিছি। এই যে এখানে আছে যে টাইটান আছে, লেমা আছে। আচ্ছা পুরোটা আসে না এটা, না আচ্ছা ঠিক করে দিব। আর এনভিডিয়া হচ্ছে টেক জায়ান্ট। ওকে, ঠিক আছে। ও আচ্ছা, নিচে তো আরো প্রশ্ন আছে। আচ্ছা, বাইনারি চার্জ ট্রি কুইজ মানে হচ্ছে বাইনারি চার্টের উপর। হোয়াট ইজ দ্য টাইম কমপ্লেক্সিটি অফ সার্চিং ইন এ ব্যালেন্স বিএসটি? আমার মনে হয় এই প্রশ্নটা যারা আইসিটি স্টুডেন্ট, মানে আইসিটি কম্পিউটার সায়েন্স ছাড়া আমার মনে হয় কেউ অ্যান্সার করতে পারেনি, আই থিঙ্ক। তো এই টাইপ কোশ্চেনগুলো কি করবেন, এই টাইপ কোশ্চেনগুলো জন্য সহজ উপায় হচ্ছে, এত বোঝার দরকার নেই। এই টাইপ কোশ্চেন হয়তো বা একটা দুটো আসে। হ্যাঁ, দুটো আসবে না, একটাই আসবে, দেখবেন একটা পরীক্ষা একটাই আসবে, ঠিক আছে। তো এই টাইপ কোশ্চেন গুলার সহজ উপায় হচ্ছে এগুলোকে মেমোরাইজ করে ফেলবেন, ব্যাখ্যা সহ মেমোরাইজ করে ফেলবেন। বুঝতে গেলে বুঝবেন না, ভুলে যাবেন, মাথায় প্রেশার পড়বে। কম্পিউটার, আমি বলছি কম্পিউটারটা আসলে 10 মার্ক থাকে এখানে, বিসিএস ও মনে হয় এখন 10 মার্ক করে দিছে নাকি 15 করছে, ঠিক আছে। তাহলে ইয়ে করবেন, মেমোরাইজ করে ফেলবেন। আমি যখন হচ্ছে পড়াবো, হ্যাঁ বাইনারি কোড পড়াবো, তখন এটাকে আমি বিস্তারিত ব্যাখ্যা করে দেবো, ঠিক আছে। আচ্ছা, ওকে, নেক্সট কোশ্চেন 93।
আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ গাইডেড মিডিয়া? নেটওয়ার্কিং নিয়ে কোশ্চেন, হ্যাঁ। আগেরটাও ছিল কি নেটওয়ার্কিং রিলেটেড কোশ্চেন। নেটওয়ার্কিং চ্যাপ্টারটা আপনাদেরকে ভালো করে পড়তে হবে বিসিএস এর জন্য, এখান থেকে প্রশ্ন আসে, ব্যাংকেও আসে দুই একটা। আচ্ছা, গাইডেড মিডিয়া মানে কি কেউ বলতে পারেন? হোয়াট ইজ গাইডেড মিডিয়া? গাইডেড মিডিয়া মানে হচ্ছে যে মিডিয়াকে আমরা গাইড করতে পারি, সহজ হলো, ঠিক আছে। এখানে কি কি আছে? অপটিক্যাল ফাইবার, রেডিও ওয়েভস, কোএক্সিয়াল। আচ্ছা, হুইচ ইজ নট, নট আছে, যেটাকে আমরা গাইড করতে পারি সেটাই হচ্ছে গাইডেড মিডিয়া। তাহলে অপটিক্যাল ফাইবার, কোএক্সিয়াল কেবল, টুইস্টেড পেয়ার। অপটিক্যাল ফাইবার কি? অপটিক্যাল ফাইবার হচ্ছে এখন কিসে ইউজ হয়? এখন হচ্ছে ইন্টারনেটের লাইন দেওয়ার ক্ষেত্রে ইউজ হয়। তার মানে কি এটাকে আমরা কন্ট্রোল করতে পারি, অপটিক্যাল ফাইবারটাকে আমরা কন্ট্রোল করতে পারি। অপটিক্যাল ফাইবারের এখন সব থেকে বিশাল একটা ইউজ হচ্ছে, সেটা হচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধে। রাশিয়া ইউক্রেন যুদ্ধে কি করতেছে দেখা যায় যে ইউক্রেনের যে ড্রোন গুলো আছে সেই ড্রোনের সাথে একটা অপটিক্যাল ফাইবার লাগাই দেয়, আর কন্ট্রোলের সাথে সেইটার কানেকশন থাকে। তাহলে কি হয়, কন্ট্রোলার থেকে সিগন্যাল ড্রোনে যায়, ড্রোনটা পিছনে মানে বিশাল লেজের মতো প্রায় 10-20 কিলোমিটার লম্বা অপটিক্যাল ফাইবার নিয়ে উঠতে থাকে, ঠিক আছে। এতে কি হয়, এতে ওই সিগন্যাল জ্যাম করার কোনো সিস্টেম নেই। নর্মালি রিমোট কন্ট্রোল যেগুলো, ওগুলো সিগন্যালটা জ্যাম হয়ে যায়। এবং আপনারা দেখবেন ইউটিউবে ভিডিও আছে যে উপর থেকে দেখাচ্ছে যে নিচে একদম চিকচিক করতেছে, অপটিক্যাল ফাইবারের জঞ্জাল বলতেছে যেটা, মানে ড্রোন একটা গেছে, উড়ে গেছে, ড্রোনটা হয়তো বা নিচে পড়ে ধ্বংস হয়ে গেছে, কিন্তু ফাইবারটা যে অঞ্চলের উপর দিয়ে উড়ে গেছে সেই অঞ্চলের উপর দিয়ে একটা বিশাল অপটিক্যাল ফাইবার তার পড়ে গেছে নিচে। তাহলে অপটিক্যাল ফাইবারকে আমরা গাইড করতে পারি। কোএক্সিয়াল কেবল, কেবল মানেই আমরা সেটাকে গাইড করতে পারি। টুইস্টেড পেয়ার, এটাও আমরা গাইড করতে পারি, কিন্তু রেডিও ওয়েভস, রেডিও ওয়েভসকে আমরা গাইড করতে পারি না। কেন? রেডিও ওয়েভসটাকে একটা সিগন্যাল আমরা এটাকে ছেড়ে ছেড়ে দিই বায়ুমণ্ডলের সমুদ্র থার্ড স্তরে গিয়ে এটা আবার রিফ্লেক্টেড হয়ে ছড়ায় যায়, তারপর রিসিভিং ডিভাইস গুলো এটাকে রিসিভ করে। রেডিও ওয়েভস এর বা রেডিওর মানে সিম্পল প্রিন্সিপালটা হচ্ছে এটাই। তাহলে অ্যান্সার হচ্ছে রেডিও, যেটাকে আমরা গাইড করতে পারি না। এটাকে বলবো হচ্ছে আমরা আনগাইডেড মিডিয়া। তাহলে আনগাইডেড মিডিয়ার কিছু এখানে এক্সাম্পল দেওয়া আছে, বেতার তরঙ্গ, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড, এই ক্যাটাগরিতে পড়ে। যত ধরনের সিগন্যাল সবই হচ্ছে আনগাইডেড। ম্যাক্সিমাম, কিছু গাইডেড সিগন্যাল আছে, সেটা আমাদের আজকে আলোচনা, আমরা সেটা নিয়ে আলোচনা করতেছি না। ওকে, আচ্ছা, এবার হচ্ছে ডিএনএস রেকর্ড। এটাও নেটওয়ার্কিং। যে হুইচ টাইপ অফ ডিএনএস রেকর্ড ম্যাপস এ ডোমেইন নেম টু অ্যান IPv4 অ্যাড্রেস। আচ্ছা, এখানে আমাদের অনেক কিছু বোঝার আছে। প্রথমে হচ্ছে ডিএনএস কি জিনিস, ডোমেইন কি জিনিস, IPv4 কি জিনিস, IPv4 মানে এগুলোকে আমাদের জানতে হবে, হ্যাঁ। জেনে আমি নেটওয়ার্কিং চ্যাপ্টার যখন পড়াবো আমি ট্রাই করবো আপনাদেরকে সহজে কিছু কিছু কনসেপ্ট দেওয়ার জন্য। এটা অনেকেই কোশ্চেন দাগায় আসছে, অনেকেই মনে হয় এটা দাগায় আসছে, হ্যাঁ। সঠিক অ্যান্সার হবে ডি। অনেকেই মানে মুখস্থ হয়ে গেছে ট্রিপল এ রেকর্ড দেখে, এ রেকর্ড মানে এ রেকর্ড মাথায় আছে কিন্তু ট্রিপল এ রেকর্ড দিয়ে দিচ্ছে, দাগায় চলে আসছে পরের অপশন গুলো না দেখে। এটা আমি যারা এক্সাম দিচ্ছে আমি তাদের সাথে কথা বলে জানছি আর কি, হোয়াটএভার। তো এই প্রশ্নগুলো আপাতত মনে রাখেন, কিন্তু আপনাদের আজকের ক্লাসের উদ্দেশ্য হচ্ছে ধরাই দেওয়া যে কি কি টাইপ জিনিস আপনাদের মনে রাখতে হবে, কি কি টাইপ জিনিস পড়তে হবে। তা ডিএনএস জানতে হবে, ডোমেইন জানতে হবে, IPv4 জানতে হবে, IPv6 জানতে হবে, IPv8 সামনে চলে আসতেছে, এগুলো জানতে হবে। আচ্ছা, পিডিএফটা পড়লে আপনারা জানতে পারবেন যে এটা আসলে ভাই যারা সিসি স্টুডেন্ট না তাদেরকে আমি এখন 1 ঘন্টা লেকচার দিলেও বুঝাতে পারবো না। ওকে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, AI চ্যাটবট নিয়ে কোশ্চেন। হুম, যে চ্যাটবট লাইক চ্যাট জিপিটি ইজ এক্সাম্পল অফ হোয়াট? আচ্ছা, কেউ মনে হয় কিছু বলতে চাচ্ছেন, একটু বলবেন প্লিজ। আচ্ছা, ঠিক আছে। চ্যাটবট মানে কি? চ্যাটবট মানে হচ্ছে নর্মালি বট, বট শব্দটা এখন অনেক পপুলার হয়েছে একটা ভিন্ন কারণে, হোয়াট এভার। বট হচ্ছে একটা কি বলা হয়, এটা হচ্ছে একটা অটোমেটিক সিস্টেম, যে সিস্টেমটা কি করে, সে অটোমেটিক সিদ্ধান্ত নিয়ে কাজ করতে পারে, মানে ওকে যতটুকু ক্ষমতা দেয়া আছে, যতটুকু প্রোগ্রাম করা আছে। বট মূলত হচ্ছে আমরা ভিডিও গেম যারা খেলি ওরা বেশ পরিচিত, ভিডিও গেমে আমরা বট দেখি। বট মানে হচ্ছে সে অ্যাকচুয়ালি মানুষ না, কিন্তু সে আমার প্রতিপক্ষ বা সে আমার সাথে ভিডিও গেমের পরিপ্রেক্ষিতে। চ্যাটবট মানে হচ্ছে যে এই বটটা চ্যাট করতে পারে, হ্যাঁ। মানে রোবটের শেষের অংশটা হচ্ছে রোবটের মতো, হ্যাঁ, রোবটের শেষের অংশটা হচ্ছে বট, ঠিক আছে।
আর চ্যাটবট মানে হচ্ছে যে রোবটটা বা ইন্টেলিজেন্সটা আমার সাথে চ্যাটিং করতে পারে, সেটাকে আমরা বলি চ্যাটবট, চ্যাটিং এর জন্য তৈরি করা হয়েছে। দেখবেন এখন হচ্ছে ফেসবুকের মেসেঞ্জারে বা হচ্ছে হোয়াটসঅ্যাপের মেসেঞ্জারে মেটা মেটা কিন্তু একটা চ্যাটবট দিয়ে দিছে। তার মানে ওটা আপনাকে ওকে অ্যান্সার কোশ্চেন করলেই সে আপনাকে বিভিন্ন অ্যান্সার দিয়ে দিবে, জাস্ট লাইক চ্যাট জিপিটি। ঠিক আছে? তো চ্যাট জিপিটি টাইপ চ্যাটবট যেগুলো আছে, যে চ্যাটবট লাইক চ্যাট জিপিটি, এটা আসলে কি, কিসের এক্সাম্পল? এটা হচ্ছে জেনারেটিভ এআই। জেনারেটিভ এআই মানে যারা জেনারেট করতে পারে, যারা, ওকে আমি একটা ইনফরমেশন দিছি, সেই ইনফরমেশনটা আমাকে সে ব্যাক দিচ্ছে। আরেকটা হচ্ছে আমি ওকে অনেকগুলো ইনফরমেশন দিছি, সেই ইনফরমেশন গুলো থেকে সে নতুন একটা আইডিয়া জেনারেট করে নতুন একটা আঙ্গিকে আমাকে বলতেছে, সেটাকেই বলা হয় জেনারেটিভ। আর যেটা জেনারেট করতে পারে না, হুবহু আমি যা দিছি সেটাই আবার আমাকে দেখায়, সেটা হচ্ছে জেনারেটিভ না। যা আমি গুগলে সার্চ করি, গুগলে সার্চ করে বিভিন্ন ওয়েবসাইট পাই, সেই ওয়েবসাইটে ক্লিক করলে আমি ঢুকতেছি ওয়েবসাইটের ভিতরে, ভিতরে ওয়েবসাইটে আমি যা যা দিয়েছি হুবহু তাই দেখতেছি। তার মানে এটা জেনারেটিভ না। জেনারেটিভ হচ্ছে সেটাই, যে বিভিন্ন ইনফরমেশন থেকে যাচাই বাছাই করে সে নিজের মতো করে আবার নতুন একটা কিছু জেনারেট করে দিচ্ছে, সেটাই হচ্ছে জেনারেটিভ। আচ্ছা, এখানে আমি এখানে আহ ব্যাখ্যা দিয়ে রাখছি, আপনারা পড়ে নেবেন যে এর বিভিন্ন ধরনের রিয়েক্টিভ এআই, সিম্বলিক এআই, এমবেডেড এআই। রিয়েক্টিভ এআই এর হচ্ছে একটা এক্সাম্পল হচ্ছে ডিপ ব্লু, মনে রাখবেন, যে হচ্ছে দাবা খেলতে পারে। আর সিম্বলিক এআই হচ্ছে লজিক এবং রুল ভিত্তিক এআই। আচ্ছা, পরে এটা বোঝাবো। আচ্ছা আবার স্যার, হচ্ছে, এখন এখন যে গুগলে যে জেমা 4 যেটা ফ্রি করে দিয়েছে সবার জন্য, এটা কি তাহলে এমবেডেড এআই এর মধ্যে পড়বে? এটা তো ইনবিল্ড, কোনো নেটওয়ার্ক লাগে না উম, এটা চালানোর জন্য। হ্যাঁ, এটাকে বলতে পারেন। আমি এক্সাম্পল দিচ্ছিলাম যে হচ্ছে এখন দেখবেন যে আমরা হচ্ছে টিডব্লিউএস কিনি কিছু, তাই না? টিডব্লিউএস কিনি হেডফোন, ওরা হচ্ছে অটোমেটিক সিদ্ধান্ত নিতে পারে যে কখন আপনার লাউডনেসটা বাড়াতে হবে কমাতে হবে, কখন আপনাকে নয়েজ ক্যান্সেলেশনে যেতে হবে, এগুলো কিন্তু ওরা অটোমেটিক সিদ্ধান্ত নিতে পারে। ইমবেডেড মানে কি? ইমবেডেড মানে হচ্ছে কোনো একটা সাথে আপনি অ্যাটাচ করে দিয়েছেন একবারে, হ্যাঁ, সেটা হচ্ছে ইমবেডেড। তাহলে যেই হার্ডওয়্যারটার মধ্যে আপনি এআই কে ইমবেড করে দিবেন, সেটাই হচ্ছে ইমবেডেড এআই। ইমবেডেড এআই কি হতে পারে? ইমবেডেড এআই হতে পারে এখন এআই টেলিভিশনও চলে আসছে, হ্যাঁ, এগুলো হচ্ছে ইমবেডেড এআই এর এক্সাম্পল। আর গামা ফোর যেটা বলছেন যে হচ্ছে আমরা সফটওয়্যারটা নামাই, আমরা অনলাইনে তার সাথে চ্যাটিং করতে পারতেছি, তাই না? না, এটা চালানোর জন্য কোনো ইয়ে লাগে না, মানে নেটওয়ার্ক কানেকশন লাগে না এটা। হ্যাঁ হ্যাঁ, আমরা এ- হচ্ছে একবার সফটওয়্যারটা নামাই নেই, নামাই হ্যাঁ, হ্যাঁ। সফটওয়্যারটা ইনস্টল করে নিই। ইনস্টল করে নেওয়ার পর ওর মধ্যে যে অনেকগুলো ইনফরমেশন দেওয়া আছে, ও আমার সেই চ্যাট জিপিটির মধ্যে আমি অ্যান্সার দিচ্ছি, সে আমাকে রিপ্লাই দিচ্ছে। কিন্তু এটা একটা জি, ফ্যাক্ট জি। আছে, টাইম টু টাইম এটাকে কিন্তু আপডেট করতে হবে, এটা একটা ব্যাপার। হ্যাঁ তবে এটা 33 জিবি থেকে শুরু করে 40 জিবি পর্যন্ত মানে হলো জায়গা নিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এটা এটা তো খুবই নিবেই। খুবই খুবই বড়। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, আপনি যেহেতু এখানে চলে গেছেন, তো এই আমরা হচ্ছে আমরা একটা জিনিস শিখবো যখন প্রতিদিন, সেটা হচ্ছে ক্লাউড কম্পিউটিং। হ্যাঁ, ক্লাউড কম্পিউটিং, এই বিষয়টা একটু আপনাদেরকে যদি ধারণা থাকে যে ক্লাউড কম্পিউটিং অ্যাকচুয়ালি কি জিনিস। যে ক্লাউড কম্পিউটিং আমি কি করি, যে আমি আমার ডিভাইস থেকে একটা কমান্ড দিলাম, সেই কমান্ডটা আমার প্রসেসর প্রসেস করবে না, সে কি করবে, সে আমার কমান্ডটা পাঠাবে অন্য একটা প্রসেসরে বা অন্য একটা সার্ভারে, সে প্রসেস করবে। সে আমি আমার কম্পিউটার থেকে বা সে আমি আমার চ্যাট জিপিটির একটা এই যে রাইটিং বক্স, এখানে আমি লিখলাম যে কিছু একটা চাইলাম আর কি, যে তুমি এটা প্রসেস করে দাও, যে আমাকে একটা ইমেজ জেনারেট করে দাও। সেই ইমেজটা কি, যে একটা রৌদ্রোজ্জ্বল নদীর ইমেজ, যে রৌদ্রোজ্জ্বল একটা নদী থেকে নৌকা ভাসছে, একটা ইমেজ জেনারেট করে দাও, দিতেই পারি, তাই না? তো সে কি করে, সেই কমান্ডটা ওর যে হচ্ছে সার্ভারে পাঠায়, সেই সার্ভারের প্রসেসরটা কি করে, সেই হচ্ছে প্রসেস করে আবার আমার কাছে পাঠিয়ে দেয়। এটাকে বলে ক্লাউড কম্পিউটিং। মানে আপনি কম্পিউটারটা চালাচ্ছেন দূরের একটা কম্পিউটার। আমরা যখন আমাদের ভার্সিটিতে কাজ করতাম, আমাদের তো কোনো সুপার কম্পিউটার নাই, আমরা একটা জাপানের একটা সুপার কম্পিউটারে আর কি পাঠাইতাম, সুপার, মানে ও আবার সেটা প্রসেস করে আমাদের কাছে পাঠাইতো। এটাকে বলা হয় ক্লাউড কম্পিউটিং। তো এআইটা মূলত এইভাবেই চলে, যে আপনি আপনার পিসি দিয়ে পাঠান, ও সার্ভার থেকে আবার চলে আসে, মানে কাইন্ড অফ ক্লাউড কম্পিউটিং। আর এই যে গামা ফোর যেটা দিছে, তো এই যে এই ক্লাউড কম্পিউটিং এর সময় কিন্তু আপনার পিসিতে খুব বেশি মেমোরি নিচ্ছে না, সব মেমোরি এই দূরে একটা সার্ভারে আছে, যে দুবাইতে একটা সার্ভারে আছে। কিন্তু গামা ফোর করতেছে কি, আপনি এই সার্ভারটাকে একটা ফাইলে নিয়ে এসে আপনার পিসিতে ইনস্টল করতেছে, তাহলে তো এটার একটা ডাটা অনেকগুলো হবেই।
মানে আপনি পিছিয়ে অনেকগুলো জায়গা নিয়ে নিবেন। হুম। তো এটাকে আপনি বলতে পারেন, মানে আপনি এমবেডেড একটা এআই বলতে পারেন, কিন্তু আমি এটা নিয়ে হার্ডওয়্যার। একটু ঘাটাঘাটি করে দেখলাম কি, হ্যাঁ, হ্যাঁ, গুগল হ্যাঁ, হ্যাঁ। নাকি মার্কেট শেয়ার ধরতে পারতেছে না এআই জগতে। তো এরা কি করতেছে, এই টুলটাকে এরা ফ্রি করে দিয়েছে, পুরো ফ্রি করে দেওয়াতে আর অনেকগুলোতে তো লিমিট আছে, এটাতে তো কোনো লিমিট নাই। এরা মূলত এটা দিয়ে মার্কেট ক্যাপচার করার ট্রাই করতেছে, এই নতুন যে জেমাফর বা আরো যতগুলো এরা হ্যাঁ, ফ্রি হ্যাঁ, করে হ্যাঁ। দিয়েছে। কিন্তু এটা দিয়ে আসলে কতটুকু মানে সফল হবে এটা বলা যাচ্ছে না, কারণ আমাদের কিন্তু হচ্ছে ডিভাইস কিন্তু এখানে অনেক বড় একটা ফ্যাক্ট। যাদের ডিভাইস ভালো ওরা ভালো কাজ করতে পারবে, আর যাদের ডিভাইস একটু কনফিগারেশন কম ওরা কিন্তু খুব বেশি চালাতে পারবে না। ডে বাই ডে এটা বাড়তে থাকবে। হ্যাঁ, ওই যে এটা ইনফর্মাল কথাবার্তা চলতেছে ক্লাসের বাইরে। আপনারা যারা পাবজি মোবাইল খেলছেন, পাবজি ভিডিও গেম খেলছেন, প্রথমের দিকে এটা মাত্র 2 to 4 GB ছিল। আস্তে আস্তে বাড়তে বাড়তে অনেক বড় হয়ে গেছে বিভিন্ন আপডেট যখন আসছে। আচ্ছা, তো এটাকে হচ্ছে আমরা এমবেডেড এআই বলবো কি না, এটা আমি অ্যাকচুয়ালি এই মুহূর্তে আপনাকে অ্যান্সার দিচ্ছি না। কিন্তু এমবেডেড এআইটা হচ্ছে বিল্ট ইন থাকে এআই, মানে হচ্ছে আমাদের পিসিতে প্রসেসরে একটা বিল্ট ইন জিনিস থাকে, সেটার নাম কি বলতে পারেন? এমবেডেড বায়োস স্যার, স্যার। আমার একটা প্রশ্ন হ্যাঁ, হ্যাঁ, ছিল হ্যাঁ, এমবেডেড হ্যাঁ, বায়ো এআই নিয়ে। হ্যাঁ, বলেন এই বলেন। স্যার, আমার প্রশ্নটা হচ্ছে, স্যার আমরা যারা উইন্ডোজ পিসি চালাই, হ্যাঁ, হ্যাঁ, এখানে হ্যাঁ। দেখা যায় যে স্যার অটোমেটিক উইন্ডোজটা ইনস্টল করলে আপনার ইয়ে হয়ে আসে, মানে মাইক্রোসফট এজটা আপনার মানে ইয়ে থাকে, ডিফল্ট থাকে তো। ডিফল্ট ডিফল্টের থাকে। একটা, হ্যাঁ, ডিফল্টের আবার মাইক্রোসফট কোপাইলটও কিন্তু স্যার মানে ওই মাইক্রোসফট এজেরই একটা অংশ। তাহলে হুম, এটাই মাইক্রোসফট কোপাইলট কি স্যার এমবেডেড এআই হতে পারে? যদিও এটা সফটওয়্যারের ব্যাপার, কিন্তু আর আমি যেটা কিন্তু দেখতেছি হার্ডওয়্যারের ভিতরে একটা বিল্ট ইন এআই থাকে, তাহলে কি স্যার এটা এআই এমবেডেড এআই এর একটা এক্সাম্পল হতে পারে মাইক্রোসফট কোপাইলট? এখানে একটা প্রশ্ন আছে, আমি এটাই বলতেছিলাম আর কি, যে বিল্ট ইন একটা জিনিস, আরেকটা হচ্ছে আপনি নতুন করে দিচ্ছেন, এটা কিন্তু আরেকটা জিনিস, তাই না? যেমন আমাদের পিসিতে একটা বিল্ট ইন জিনিস থাকে, সেটাকে বলা হয় বায়োস। আপনারা বায়োস নিয়েও পড়বেন সামনের ক্লাসে, যে বায়োসটা কি জিনিস। হ্যাঁ, যে আপনার প্রসেসরে একদম বিল্ট ইন একটা কমান্ড। সেই কমান্ডটা কি? যে আপনাকে আমি একটা পেন ড্রাইভ দিয়ে, একটা ডিভিডি দিয়ে, আমি একটা সফটওয়্যার দিয়ে দিলাম, সেটাকে আপনি কিভাবে প্রসেস করবেন। একটা পিসি আপনি কিনে নিয়ে এসেছেন, তাই না? সেই পিসিতে কোনো অপারেটিং সিস্টেম দেয়া নাই। আপনি চাইলে উইন্ডোজ দিতে পারেন, চাইলে লিনাক্স দিতে পারেন, চাইলে আপনি আইওএস আইওএস সেট আপ করা যায় না, যাই হোক অন্য যে কোনো অপারেটিং সিস্টেম দিতে পারেন, তাই না? কিন্তু পিসিটার মধ্যে কিচ্ছু নাই, কোনো অপারেটিং সিস্টেম নেই। সে কোন কমান্ড ফলো করবে? আপনি একটা ডিভিডি ড্রাইভ দিয়ে দিলেন, আপনি যখন উইন্ডোজ সেট আপ দিয়ে দিছেন তখন কিন্তু সে, তার মধ্যে অনেকগুলো কমান্ড আছে, অনেক অ্যালগরিদম কাজ করতেছে, তখন আপনি যাই দিচ্ছেন সে কিন্তু ওই উইন্ডোজ 10 এর কথা শুনে কাজ করতেছে, যে কমান্ড গুলো। কিন্তু যখন আপনি একদম ফ্রেশ বিল্ড একটা পিসি নিয়ে এসেছেন, যেখানে কোনো কমান্ড দেওয়া নেই, কিচ্ছু দেওয়া নেই, সেখানে একটা মাত্র কমান্ড দেওয়া আছে, কি কমান্ড? যে কোনো একটা সফটওয়্যার আসলে তুমি এটাকে সেই এইভাবে বুট করবা, মানে সে বায়োস সাধারণত বুটিং অপশন থাকে, দেখবেন যে কম্পিউটারকে চালু করবা কিভাবে, এটা বলা থাকে। এটা কিন্তু কখনো নষ্ট হয় না। আমরা যদি উইন্ডোজ, কি বলে, অপারেটিং সিস্টেম যদি আপনার হচ্ছে নষ্ট হয়ে যায়, তারপরেও কিন্তু কম্পিউটারে ওই সেন্সটা থাকে, যে আমাকে কিভাবে অন হতে হবে। আরো অনেক কিছু থাকে, জাস্ট মনে, এটা মনে রাখেন, অন হতে হবে। তো এটা কোথায় থাকে? এটা একদম হচ্ছে প্রসেসরের ভিতরে, প্রসেসর না, মাদারবোর্ডের ভিতরে থাকে। হ্যাঁ, তো এইটাকে আমরা বলবো হচ্ছে বিল্ট ইন। যে মাদারবোর্ডের একদম বিল্ট ইন হচ্ছে খুবই প্রাইমারি একটা কমান্ড, সেটাকে আমরা বলতেছি বিল্ট ইন, যেটাকে আমরা কোনোভাবেই কন্ট্রোল করতে পারতেছি না। কিন্তু যেটাকে আমরা কন্ট্রোল করতে পারতেছি, কোপাইলট সেট আপ করতেছি, তারপর আমি অন্য সফটওয়্যার সেট আপ করতেছি, সেটাকে আমি বিল্ট ইন বলতে পারি না। আপনি এটা বলতে পারেন যে উইন্ডোজ অপারেটিং সিস্টেমে বিল্ট ইন আছে কোপাইলট। আমি কি বুঝাতে পারছি বা আপনি বুঝতে পারছেন? আহ, জি স্যার, বুঝতে পারছি স্যার। তার মানে ডিভাইসের মধ্যে বিল্ট ইন যে এআইটা থাকবে, সেটাকে আমরা বলতেছি এমবেডেড এআই, আচ্ছা স্যার। সফটওয়্যারের ভিতরে না। আচ্ছা, তারপরও আমি এটাকে আবারও দেখবো, হ্যাঁ, যে এটা এগুলোকে বলা যায় কি না নেক্সট ক্লাসে। তবে আমি আমার সেন্স থেকে আমি এতটুকু বললাম, যে এমবেডেড এআইটা কি জিনিস, আর নর্মাল অন্যান্য এআই গুলো কি জিনিস। হ্যাঁ, আগে হচ্ছে এক্সপ্লোরার থাকতো, এজের আগে। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, আমরা নেক্সট কোশ্চেন চলে যাই। হ্যাঁ, আচ্ছা, লজিক্যাল অপারেটর
এইটাও আসলে অপারেটর মানে কি? অপারেটর মানে এই যে আমরা একটু আগে যেটা বললাম অপারেটিং সিস্টেম, এই টাইপের একটা অপারেটর মানে যে আসলে অপারেট করে, যে কাজ করে, যে বিভিন্ন কমান্ড ওয়াইজ কাজ করে, তাকেই বলা হয় অপারেটর। প্লাস মাইনাস এগুলো সবই হচ্ছে অপারেটর। যে 5 আমি দিলাম -3, তার মানে কি এই সাইনটা আমাকে আপনাকে আপনার মাথাকে অপারেট করতেছে যে 5 - 3 মানে 5 থেকে 3 কে বাদ দিয়ে দাও। তার মানে এই সাইনটা এটা অপারেটর সাইন, ঠিক আছে? তখন আপনি লিখতেছেন যে এখানে 2। কিন্তু এই সাইনটাকে যদি আমি চেঞ্জ করে দিই যে 5 3 ঠিক থাকলো, আমি মাঝখানে টান দিয়ে দিলাম এগুলো প্লাস, এবার সে আপনার মাথাটাকে বা আপনার লজিকটাকে অপারেট করতেছে কিভাবে, যে 5 এবং 3 কে তুমি অ্যাড করে দাও, তখন হয়ে যাবে হচ্ছে 8। তার মানে এই যে সাইন গুলো দিয়ে আমাদের লজিক অপারেটেড হচ্ছে, সেটাই আমরা অপারেটর বলতে পারি, লজিক্যাল অপারেটর। লজিক বলতে হচ্ছে মানে আমাদের মাথা অপারেট হচ্ছে, ঠিক আছে? কিন্তু এই যে প্লাস মাইনাস এগুলো হচ্ছে ম্যাথমেটিক্যাল অপারেটর, হ্যাঁ, ইকুয়াল প্লাস মাইনাস ম্যাথমেটিক্যাল অপারেটর। আর লজিক্যাল অপারেটরটা হচ্ছে, লজিক্যাল অপারেটর হচ্ছে যে আপনার লজিককে নিয়ে কাজ করবে। লজিককে নিয়ে কাজ করবে বলতে কি, এখানে আছে হচ্ছে, আচ্ছা এই তিনটা প্রথম প্রশ্ন হচ্ছে এটা অ্যান্সার করবো কিভাবে, যেহেতু প্রথম এই তিনটা পেয়ে গেছি ম্যাথমেটিক্যাল অপারেটর, তো এই তিনটা বাদ বাকি তিনটা যেটা সেটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। ওকে, অ্যান্সার হয়ে গেল। কিন্তু এন্ড এন্ড কিভাবে কাজ করে? এন্ড এন্ড তখনই কাজ করে যখন দুইটাই ট্রু হয়। হুম, আর এটার উপরেও আমাদের ক্লাস আছে। তো নর্মালি হচ্ছে এখানে লজিক এন্ড যে কয়েকটা অপারেটর দেওয়া আছে, যে এন্ড, লজিক্যাল এন্ড, লজিক্যাল অর, লজিক্যাল নট। তো এন্ড এটা একটা প্যারালাল সাইনের মতো, এটা হচ্ছে প্রশ্নবোধক সাইনের মতো। আর এইটার ছবিগুলো আই থিঙ্ক আপনারা দেখছেন বইতে, যে এন্ড, ন্যান্ড, অর, নর, এগুলো কিভাবে কাজ করে। হ্যাঁ, এন্ড এন্ড তখনই কাজ করে যখন হচ্ছে দুটোই হবে সত্য, সেটাকে হচ্ছে এন্ড এন্ড। আচ্ছা, আমি এটা আবার আপনাদেরকে দেখাবো। এবার ট্রু এন্ড ট্রু হলে হচ্ছে এন্ড এন্ড, ট্রু এন্ড ফলস দুইটাই ট্রু, দুইটাই হচ্ছে সেম, দুইটাই ট্রু, ট্রু এন্ড ট্রু। আমি বললাম যে অ্যাপেল এন্ড এন্ড অ্যাপেল, তার মানে অ্যান্সার হবে ট্রু। মানে এটা হচ্ছে কম্পিউটার একটা নেটওয়ার্কিং এর একটা ভাষা, বুঝছেন? আর যদি হচ্ছে না হয়, দুটো ডিফারেন্ট হয়, তখন হবে ফলস, তখন অ্যান্সার হবে ফলস। ডিফারেন্ট না হলে হবে রেজাল্ট হচ্ছে ফলস। সরি, ট্রু এন্ড ট্রু যখন হবে তখন রেজাল্ট দেখাবে হচ্ছে ট্রু। ট্রু এন্ড ফলস যখন দেখাবে তখন রেজাল্ট দেখাবে হচ্ছে ফলস। ফলস এন্ড ফলস যখন দেখাবে তখন রেজাল্ট দেখাবে ফলস। একটু কনফিউজিং না বিষয়টা? আচ্ছা, এটা একটু আমি বিস্তারিত ক্লাস নেব, চিন্তার কারণ নেই। সবগুলো সাইন আমি শিখাই দেবো, নো চিন্তা। আচ্ছা, এরপর আসে ক্যাপচা। ক্যাপচার যন্ত্রণায় আমরা ওয়েবসাইটে ঢুকতেই পারি না, শুধু বলে যে আপনারা মানুষ কিনা, তাই না? তাই তো? তাহলে অনলাইন ব্যাংকিং, অনলাইন ব্যাংকিং এ ক্যাপচা আসলে কি কাজ করে? নর্মালি ক্যাপচা মানে কি, এখন কিন্তু নতুন একটা কোশ্চেন তৈরি করেছে যে আপনি মানুষ কিনা সেটা বলেন। তার মানে প্রথম কাজটাই হচ্ছে ক্যাপচার, মেইন কাজটাই হচ্ছে যেন কোনো বট বা কোনো রোবট বা কোনো অটোমেটিক কোনো অ্যালগোরিদম যেন আমাদের ওয়েবসাইটে কাজ করতে না পারে, সেটাকে প্রতিরোধ করে, যে আমার ওয়েবসাইটে একজন মানুষই ঢুকছে, এটা নিশ্চিত করার নিশ্চিত করার যে প্রসেসটা, সেটাকে বলা হয় ক্যাপচা। তবে এখন ক্যাপচা কে এআই সলভ করে ফেলছে, মানে এআই চাইলে অনেক কিছু করে ফেলতে পারে এখন। আচ্ছা, তাহলে ক্যাপচার হচ্ছে মেইন কাজ কি? আমরা জানি যে আপনাকে জিজ্ঞেস করে আপনি রোবট কিনা, তার মানে রোবট হলে ঢুকতে দিবে না, সেটাই যে ব্লকিং বট বা ব্লকিং রোবট, এটাই হচ্ছে ক্যাপচা, ক্যাপচার কাজ। এনক্রিপশন কি কেউ বলতে পারেন? অথেন্টিকেশন কি? ইমপ্রুভিং স্পিড তো নর্মাল ব্যাপার, এটা কোনো কম্পিউটার টার্মই না। এনক্রিপশন কি বলতে পারেন কেউ? আর ডেটাকে আনরিডেবল ফর্মে রূপান্তর করার ইয়েস পদ্ধতি, ইয়েস ইয়েস ইয়েস, যাতে এটাকে অননুমোদিত কেউ হ্যাঁ, ডেটাটাকে অ্যাক্সেস করতে না পারে। এক্সেস করতে না পারে। আর অথেন্টিকেশন? এই দুটো অপশন নিয়ে সম্ভবত মারামারি ছিল এই কোশ্চেনের, যে এটা কি অ্যান্সার অথেন্টিকেশন হবে নাকি ব্লকিং বুটস হবে। অনেকেই তো অথেন্টিকেশনই বলেছিল, যে হ্যাঁ, আসলে অনেকে। একজন অথেন্টিসিটিটাকে টেস্ট করার জন্য আসলে এটা কি মানুষ নাকি, এ ব্যাপারে এই সপক্ষে অনেকে যুক্তি দিয়েছিল এই কোশ্চেন। হুম, আচ্ছা ঠিক আছে, এটা আসলে অ্যান্সার বলা যাচ্ছে না। আমি আসলে ব্লকিং বটটাকেই বুঝতেছি, অথেন্টিকেশন কেন হবে না এটা আমি এখানে বিবর্তন আছে, এটা আমি লিখে দেবো, সমস্যা নেই, নো প্রবলেম।
আচ্ছা, কোনো কিছু অথেন্টিসিটি যাচাই করাটাই হচ্ছে অথেন্টিকেশন, কিন্তু ক্যাপচার মেইন কাজটা হচ্ছে একটা বটকে ঢুকতে না দেওয়া। যে ঢুকতে যাচ্ছে সে মানুষ কিনা এটা যাচাই, মানে এটা সে অ্যাকচুয়ালি মানুষ, যে আসলে আপনার ওয়েবসাইটে ঢুকতে চাচ্ছে সে অ্যাকচুয়ালি মানুষ, এটাকে সার্টিফাইড করা ক্যাপচার কাজ না। ক্যাপচার মেইন কাজ হচ্ছে বটকে আটকায় দেয়। স্যার আচ্ছা, এটা নিয়ে আমরা অথেন্টিকেশনও আরো বেশি আনসার হয়, কিন্তু স্যার ওইখানে তো হ্যাঁ নিচে বলেন, লেখাই থাকে কিছু যে, বলতে চাচ্ছিলেন? স্যার বললাম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অথেন্টিকেশনও আনসার হয়, কিন্তু স্যার ওইখানে নিচে তো লেখাই থাকে যে মানে ইউ আর নট আ হিউম্যান, রোবট, এরকম লেখা থাকে। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে যান, এটা নিয়ে আমি আরো বিস্তারিত বলবো আপনাদের, সমস্যা নেই। আজকে অনেকক্ষণ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ওয়াইফাই স্ট্যান্ডার্ড এটাও মেমোরাইজ করে ফেলবেন। এটা আসলে সিগন্যালের ব্যাপার স্যাপার আছে, যে কোন ব্যান্ডে চলে এইটা। তো ওয়াইফাই সিগন্যাল কোনটা বলেন? ওয়াইফাই সিগন্যাল, ব্লুটুথ সিগন্যাল, এগুলো আপনাদেরকে মনে রাখতে হবে। এই কোশ্চেন গুলো বিসিএস এ বেশি আসে, বিসিএস এ বা ওইটাই এক্সামে বেশি আসে। বলেন, এটা এখানে দেখবেন যে স্যার এইট আইট্রিপলি, জিরো টু পয়েন্ট ওয়ান ওয়ান হ্যাঁ হ্যাঁ, এখানে এখানে হচ্ছে দেখবেন যে এই কোডগুলো না মোটামুটি একই রকম থাকে। হ্যাঁ, এই কোডগুলো মোটামুটি একই রকম থাকে। এইটা মনে রাখতে পারলে এই হয়ে যায়, এই শেষের গুলো। আর সবই হচ্ছে আইট্রিপলি স্ট্যান্ডার্ড, সবই আইট্রিপলি স্ট্যান্ডার্ড। আচ্ছা, এটা কমন কোশ্চেন, এটা আসলে বোঝানোর কিছু নেই। অ্যান্সার আচ্ছা, ওয়াইফাই প্রোটোকল, বিভিন্ন প্রোটোকল দেওয়া আছে। এই যে এগুলো মনে রাখবেন, যে 8023 হচ্ছে তারযুক্ত ল্যান, 11 হচ্ছে তারহীন ল্যান, 15 হচ্ছে ওয়ান, এটা হচ্ছে এরিয়া নেটওয়ার্ক, প্যান এটা হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। আর এটা হচ্ছে ওয়াইম্যাক্স, এটা হচ্ছে প্যান ওয়ান, ওয়াইম্যাক্স, এগুলো মনে রাখতে হবে। আচ্ছা, আইডি সার্টিফিকেশন নয় কোনটা? আচ্ছা, এই কোশ্চেনের অ্যান্সার আপনারা সবাই জানেন, যে কোনটা আসলে কি কাজ করে। প্রথমে দেখি সিসিএনএ কি করে। সিসিএনএ হচ্ছে নেটওয়ার্ক সার্টিফিকেশন করে। তারপর এটা কি করে? এইটাও করে, এইটাও করে, সবগুলোই করে। তাহলে অ্যান্সার কি? এইটা। ডিজিসেক অ্যাকচুয়ালি কি, মানে এ হচ্ছে আপনার আইডি সার্টিফিকেট সার্টিফাইড করে, এও করে এও করে, বাকিটা করে না, এইভাবে আর কি মনে রাখতে পারেন। বাট এখানে ডিজিসেক হচ্ছে ডিজিটাল সিকিউরিটির সংক্ষিপ্ত রূপ। এটা কোনো সার্টিফাইড কোম্পানি না, সার্টিফিকেশন কোম্পানি না আর কি। আচ্ছা, আমার মনে হয় এই তথ্যগুলো একটু বেশি বেশি দিয়ে ফেলছি, দেওয়া দরকার ছিল না। এইবার হচ্ছে আমরা আসলাম লাস্ট, যে বিগ ডেটা, যে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট দ্য থ্রি ভি অফ বিগ ডেটা। মানে থ্রি ভি বলতে আমরা বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্স পড়ি বিভিন্ন কিছু পড়ার সময়, যে 6C, থ্রি ভি, থ্রি ভি নট টিভি, টিচার ডাবল এর কি লিখতেছি না। তার মানে বিগ ডেটার মধ্যে কোন কোন ভি আছে, কোন কোন ভি বলতে হচ্ছে ভি দিয়ে শুরু কিছু ওয়ার্ড আছে যেগুলো নিয়ে কাজ করি, কি কি বলতে পারেন? এটা এমনিতে আইকিউ দিয়েও করা যেত, যে এত বিগ ডাটার ভিজিবিলিটি তো পসিবল না মেবি, যে এত এত ডাটা যে এটা কিভাবে ভিজিবল এগুলো চোখের সামনে। হ্যাঁ, ভ্যারাইটি, ভলিউম, ভেলোসিটি, ঠিক আছে, আনসার কারেক্ট হয়েছে। হুম, ঠিক আছে। কিন্তু এখন আরেকটা ভি কিন্তু অ্যাড হয়েছে, হ্যাঁ, বিগ ডেটার সাথে, এটা মনে রাখবেন। আমি হ্যাঁ আরো দুইটাই ভি অ্যাড হয়েছে, লিখে দিছি। এটা হচ্ছে ভলিউম, ভেলোসিটি, ভ্যারাইটি আমরা আগে পড়ছি, আর নতুন করে আবার দুইটা ভি অ্যাড হয়েছে, যেটা হচ্ছে ভেরাসিটি এন্ড ভ্যালু। এই দুটোকে মনে রাখতে পারেন চাইলে, চলে আসতে পারে যদি এটা কি চলে আসে ফাইভ আর কি মনে ফাইভ রাখবেন। ফাইভ টি থিওরির মতো নাকি স্যার? হ্যাঁ 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 নতুন একটা থিওরি আসছে না, 5টি থিওরি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই যে কি জানি একজন মানুষ রনি নাকি কি যেন, এই সবসময় টক শো করে, যে 5টি থিওরি নিয়ে বসে আছে। ও কি আচ্ছা জানি। আচ্ছা আচ্ছা, যাই হোক, আমি কন্টেক্সটে মিলাইতে পারতেছি না, আমরা হয়তো বা দেখি নাই কিছু এটা। হ্যাঁ, এইটাই আর কি। আপনারা যারা ম্যানেজমেন্ট পড়বেন তারা দেখবেন যে 6C থিওরি থাকে, যে ক্যারেক্টারিস্টিক্স, ক্যাপাবিলিটি, ক্যাপাসিটি, হ্যাঁ, কমন সেন্স, এইটাই কিছু থাকে আর কি। এটা ওই থিওরির মতো, যে বিগ ডেটা আসলে কি কি নিয়ে কাজ করে।
3টা শেল, নতুন একটা, নতুন 2টা যোগ হয়েছে, মনে রাখেন। এতটুকুই। আচ্ছা, ধন্যবাদ। আমাদের আজকে এখানে শেষ হলো। আমি আপনাদের সাজানো গোছানো পিডিএফটা দিয়ে দিব। আমি পিডিএফটা রাখছি, সম্ভবত আমার এই ডিভাইসে নেই, এই জন্য খুবই সরি, আপনাদের মাঝখানে কিছু টাইম চলে গেছে। তাহলে আপনারা সবাই ভালো থাকেন। ক্লাস শেষ হওয়ার কথা ছিল 10টায়, 1.5 ঘন্টার মতো ক্লাস হয়ে গেছে। যদি আমাদের সম্বন্ধে কোনো মতামত থাকে, ক্লাস কেমন হলো বা কেমন করা উচিত, তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন। আমরা চেষ্টা করব সবসময় আপনাদেরকে একটা মানে ভালো সার্ভিস দিতে, যেন আপনারা উপকৃত হন, আমরা স্যাটিসফাইড হই। সবার জন্য শুভকামনা থাকলো। ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।